গল্প টপ ডাক্তার যখন ওয়ার্ড বয়। লেখক ইসরাফিল তালুকদার। আমি ডাক্তার সাহেব, আমার চাকরিটা কি হবে? ডাক্তার হুম, তবে তোমাকে টাকা দিতে হবে চাকরির জন্য। আমি স্যার, আমি গরিব মানুষ, আমি টাকা কই পামু? আমাদের অভাবের সংসারে স্যার কত টাকা লাগবে? ডাক্তার, তুমি যেহেতু গরিব মানুষ আর আমারও তোমাকে পছন্দ হয়েছে, তাই তুমি 50,000 টাকা দিলেই চলবে। আমি এত টাকা কই পামু? কিছুটা কমিয়ে দেন স্যার। ডাক্তার, আমি এর নিচে পারবো না। যদি দিতে পারো তাহলে কাল থেকে জয়েন করতে পারো। আর তোমার বেতন হবে 20,000 প্লাস পরীক্ষা মাত্র আছেই। আর সব থেকে বড় কথা, এত বড় একটা হাসপাতালে চাকরি পাইছো, এটা তোমার সবচেয়ে বড় সৌভাগ্য। কি আর করে, চাকরিটা আমার খুব দরকার, তাই কোনো মতো 50,000 টাকা জমা দিয়ে চাকরিটা নিলাম। আর ঘুষ না দিয়ে উপায় নাই, কারণ ঘুষ ছাড়া কারো চাকরি হয় না। চাকরি পাওয়ার জন্য অনেক লোক আছে যারা অনেক টাকা ঘুষ দিতে প্রস্তুত, সেখানে যদি আমি ঘুষ না দিই তাহলে ওদের মধ্যে একজন চাকরিটা পেয়ে যাবে। যার কারণে এক প্রকার বাধ্য হয়েই ঘুষ দিয়ে চাকরিটা নিলাম। আপনাদের পরিচয় দিই, আমি ইসরাফিল তালুকদার। আমার পরিবারে শুধু আমি আর আমার মা আছি। এটা শুধু গল্পে, বাস্তবে না। বাস্তবে আমার আব্বু, আম্মু ও বড় একটা মিষ্টি আপু আছে, তার বিয়ে হয়ে গেছে। বাকিটা গল্পেই জানতে পারবেন। আজ তাড়াতাড়ি বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। আজ ক্লান্ত লাগতেছে, তাই একটু ঘুমিয়ে নিলাম। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এতক্ষণ কিসে চাকরির কথা বললাম? তাহলে শুনুন। আজ বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল মরিয়ম প্রাইভেট হাসপাতালে কিছু ওয়ার্ড বয় পোস্টে লোক নিবে। আমিও সেই পোস্টে চাকরি করার জন্য আবেদন করেছিলাম। আজ ইন্টারভিউ দিতে গেছিলাম। আর ডাক্তারের আমার কাগজপত্র দেখে তার পছন্দ হয়, যার কারণে উপরের কথাগুলো আমার আর ডাক্তারের মাঝে হয়। এক ঘুমে বিকেলে ঘুম থেকে উঠলাম, তারপর সারাটা বিকেল বাইরে ঘোরাঘুরি করে বাড়িতে চলে আসলাম। আমি প্রায় বিকেলে বাইরে ঘোরাঘুরি করি। রাতে খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কেননা কাল থেকে আমাকে নতুন চাকরিতে জয়েন করতে হবে, আর প্রথম দিন কোনোভাবে দেরি করা যাবে না। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাগ্য ভালো বলে তাড়াতাড়ি একটা সিএনজি পাই, আর সেই সিএনজিতে চড়েই হাসপাতালে চলে যাই। তারপর হাসপাতালে গিয়ে সবার সাথে পরিচয় হই, আর আমার কি কি কাজ সব শিখতে থাকি। আজকে প্রথম দিন, তাই বিকেলেই আমাকে ছুটি দিয়ে দিল। আমি বাসায় চলে আসলাম আর ফ্রেশ হতে চলে গেলাম। আপনারা অনেকেই বলবেন আমার আম্মুর কথা কেন বলি না। আসলে আমি আর আম্মু দুজনে আলাদা থাকি, তাই এখন আর আম্মুর কথা বলতেছি না। ফ্রেশ হয়ে আজও বিকেলে বাইরে ঘুরতে গেলাম। সারা বিকেল ঘোরাঘুরি করে রাতে বাড়িতে ফিরলাম। তারপর ফ্রেশ হয়ে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন যথারীতি হাসপাতালে পৌঁছালাম। হাসপাতালে গিয়ে শুনতে পেলাম আজ নাকি হাসপাতালে নতুন একজন মহিলা ডাক্তার জয়েন করবেন। উনি নাকি বিদেশ থেকে ডক্টরি পড়ে আসছেন। উনি আগে বিদেশে ডাক্তারি করতেন, বলতে উনি কয়েক বছর যাবৎ বিদেশে ডক্টরি করেছেন। তিনি জন্মসূত্রে বাংলাদেশী। তার বাবা মা বাংলাদেশে থাকে। তার বাবা মায়ের কথায় তিনি বিদেশে ডক্টরি ছেড়ে বাংলাদেশে ডক্টরি করার সিদ্ধান্ত নিয়েছেন। তার বাবা মায়ের কথা হলো, আমার মেয়ে বেশ কয়েক বছর যাবৎ বিদেশে ডক্টরি করেছে। আমাদের ছেড়ে অনেক দূরে থেকেছে, এখন আর বিদেশে ডক্টরি করার দরকার নাই, বাংলাদেশে করলেই চলবে। তাই তিনি আমাদের হাসপাতালে ডক্টরি করার সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা আগে জেনেছেন আমি যে হাসপাতালে চাকরি করি সেটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল মরিয়ম প্রাইভেট হাসপাতাল। এটা নাকি তার ছেলে তার জন্য করেছে, অথচ আজ পর্যন্ত কেউ তার ছেলেকে দেখেনি। তো কিছুক্ষণের মধ্যেই মহিলা ডাক্তারটি হাসপাতালে প্রবেশ করলো। আমি ডাক্তারনিকে দেখে হাঁ করে তাকিয়ে আছি। এত সুন্দরী মানুষ কিভাবে হয়? আমি ডাক্তারনির উপর ক্রাশ খাইছি। কি আজব ব্যাপার না যে ছেলে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকায় নাই, সেই ছেলে ডাক্তারনির উপর ক্রাশ খায় পাওয়া যায়। আপনাদের তো ডাক্তারনির পরিচয় দিলাম না। ডাক্তারনির নাম মেঘা। দেখতে মাশাআল্লাহ অপূর্ব সুন্দরী, যে কেউ দেখলে ক্রাশ খাবে। তো ডাক্তারনি এসে সবার সাথে পরিচয় হয়ে নীলের সাথে আমার পরিচয় জানলো। আর আল্লাহর কি রহমত, আমাকে ডাক্তারনির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয় করা হলো। আজকে ডাক্তারনির প্রথম দিন, তাই আজকে কিছুক্ষণ থেকে তারপর ডাক্তারনি নিজের বাসায় চলে গেল। আর আমি সারাক্ষণ অন্যান্য ডাক্তারের কথা মতো সব কাজ করতে থাকলাম, সাধারণত ওয়ার্ড বয়রা যেগুলো করে।
কাল থেকে আর অন্যান্য ডাক্তারের কথা মতো কাজ করতে হবে না, আজই শেষ দিন। কাল থেকে আমি আমার ডাক্তারনির কথা মতো কাজ করব। সমস্ত কাজ শেষ করে সন্ধ্যায় বাড়িতে আসলাম। বাড়িতে এসে গোসল করে রান্না করে রাতের খাবার খেলাম। সারাদিন পরিশ্রম করায় শরীরটা খুব ক্লান্ত লাগতেছিল, তাই খাওয়া দাওয়া করে দিলে মায়ের ঘুম। সকাল 5টায় ঘুম থেকে উঠলাম। নামাজ পড়ে রান্না বাড়া করে ফ্রেশ হয়ে খেয়ে বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছে দেখি আমার ক্লাস মানে ডাক্তারনি কেবল হাসপাতালে আসতেছে। দেখে মনটা জড়িয়ে গেল। উনি ওনার কেবিনে গেল, আমিও ওনার সাথে সাথে ওনার কেবিনে গেলাম। কেননা আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়, সবসময় ওনার সাথেই থাকতে হবে। তো উনি চললেন রোগী দেখতে, আমিও তার সাথে সাথে চললাম। অনেকক্ষণ রোগী দেখলো, আর যত কাজ আছে সেগুলো আমিই করলাম। দুপুরের খাবার আর আনতে মনে নেই, তাই খাওয়ার জন্য পাশে একটা হোটেলে গেলাম। যাওয়ার পথে দেখি এক বৃদ্ধা এক লোকের কাছে খাওয়ানোর জন্য টাকা চাইতেছে, কিন্তু লোকটা দিচ্ছে না। আমি এগিয়ে গিয়ে বৃদ্ধাকে নিয়ে একটা হোটেলে গেলাম, তাকে পেট ভরে খাওয়ালাম, সাথে আমার দুপুরের খাবারটা খেলাম। তারপর আমার কাছে কিছু টাকা ছিল, তো বৃদ্ধাকে দিয়ে হাসপাতালে চলে আসলাম। অবশ্য বৃদ্ধাটি আমার জন্য মন ভরে দোয়া করে দিছে। আমরা অনেকেই আছি বিভিন্নভাবে টাকা খরচ করে থাকি, অথচ কোনো অসহায় টাকা চাইলে তাকে টাকা দেওয়ার পরিবর্তে অপমান করি, অনেক সময় গায়ে হাতও তুলি। কিন্তু একটা জিনিস ভেবে দেখেন, লোকটি অসহায় বলেই তো আপনার কাছে সাহায্য চায়। আপনি কোনো হোটেলে গেলে বা রেস্টুরেন্টে গেলে ওয়েটারকে বকশিস দিয়ে তাদের এগুলো না দিয়ে একজন অসহায়কে দেন, দেখবেন অসহায়টি আপনার জন্য মন ভরে দোয়া করবে। কখন তার দোয়া কোথায় কাজে লাগে বলা যায় না। এখন থেকে সবাই চেষ্টা করবেন অসহায়কে সাহায্য করতে। এবার গল্পে ফিরে যাক। আমি যে এগুলো করলাম তা ঠিকই লক্ষ্য করেছে আমাদের ডাক্তারনি মেঘা। অবশ্য এটা আমি জানতাম না। মেঘার কেবিন জানালার ধারেই, তার কেবিন থেকে বাইরে সবকিছুই দেখা যায়, আর হোটেলটাও তার জানালা বরাবর। মেঘা এগুলো দেখে ভাবে এই ওয়ার্ড বয়টা অন্য সবার থেকে আলাদা, যেখানে অন্য সকল ওয়ার্ড বয় টাকার বিনিময়ে কাজ করে। মানে বোঝাতে চাইছি যে আপনি যদি ওয়ার্ড বয়কে টাকা দেন তাহলে আপনার কাজটা সবার আগে করে দেবে, সেখানে এই ওয়ার্ড বয়টা বিনা স্বার্থে একটা বৃদ্ধাকে সাহায্য করলো। ওয়ার্ড বয়টা তো ভেরি ইন্টারেস্টিং। আমি আমার মতো সারা বেলায় কাজ করে সন্ধ্যায় বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে গোসল করে রান্না বাড়া করে খেয়ে আমি ঘুমাতে যাব, এমন সময় আমার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে আমি চমকে উঠি, কেননা যে ফোন দিচ্ছে সে আর কেউ না, সে হলো। ফোনের দিকে তাকিয়ে দেখি আমার আম্মু ফোন দিছে। অনেকদিন ধরে আম্মুর সাথে কথা বলা হয় না, আর অনেকদিন হলো আম্মুর কাছ থেকে দূরে আছি, তাই আম্মু ফোন দিছে। হাজার হলেও মায়ের মন বলে কথা, সন্তান মাকে ভুলে গেলেও মা কখনো সন্তানকে ভুলে না। এটাই মায়ের ভালোবাসা। সন্তান যদি খারাপ পথে যায় বা হাজারো পাপ করে, তারপরও মা সন্তানকে ছাড়ে না, বরং আল্লাহর কাছে দোয়া করে যাতে সন্তান হিদায়াত প্রাপ্ত হয়ে সঠিক রাস্তায় ফিরে আসে। এটাই প্রকৃত মায়ের প্রকৃত ভালোবাসা। প্রকৃত মা কেন বললাম? তার কারণ হলো কিছু কিছু মা আছে যারা লোভে পড়ে সন্তানকে ছেড়ে অন্যের সাথে চলে যায়। আমি এমন মা জাতিকে তীব্র নিন্দা জানাই। তো অনেক কথাই বললাম, এবার গল্পে ফিরে যাক। আমি আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো তুমি? আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আমি আলহামদুলিল্লাহ। তোমার শরীর ঠিক আছে তো? আর ঔষধ নিয়মিত খাও তো? আম্মু হ্যাঁ, আর ঔষধ ঠিক মতোই খাই। তুই তো আমার খোঁজই নিস না। কবে বাসায় আসবি? আমি খুব ব্যস্ত ছিলাম, তাই খোঁজ নিতে পারি নাই। ইনশাল্লাহ আর কয়েকদিন পরেই বাড়িতে যাব। এখন অনেক রাত হয়েছে, খাবার খেয়ে ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ো, নয়তো আবার শরীর খারাপ করবে। আম্মু ওকে, আর তুই সাবধানে থাকিস। আমি ঠিক আছে। আম্মুর সাথে কথা বলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, কেননা সারাদিন পরিশ্রম করার কারণে রাত জাগতে মন চায় না, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে রান্না বাড়া করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তারপর একটা সিএনজি নিয়ে হাসপাতালে পৌঁছালাম। হাসপাতালে পৌঁছে শুনতে পেলাম আজ আবার নাকি আরেকজন নামকরা ডাক্তার আসবে। উনিও নাকি একজন মেয়ে। আর সবচেয়ে বড় কথা, ওনার বাবা খুব নামকরা ও খুব প্রভাবশালী একজন ব্যক্তি। বাংলাদেশে তার প্রচুর ক্ষমতা। ডাক্তারটির নাম মুন্তাহা। দেখতে মাশাআল্লাহ, তবে ডক্টর মেঘার মতো অপূর্ব সুন্দরী নয়। উনি আসার পরে সবাই উনাকে ফুল দিয়ে বরণ করলো, সাথে আমিও ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম।
তবে ওনার অবস্থা দেখে বুঝলাম উনি ছেলে ওয়ার্ড বয়দের দেখতে পারে না। না দেখতে পারলে আমার কি, আমি তো ডক্টর মেঘার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়। ওনার দেখা না দেখাতে কোনো কিছু যায় আসে না। তো উনি ফুল নিয়ে ভিতরে চলে গেল। আমিও গেলাম ডক্টর মেঘার চেম্বারে, কেননা আমি ডক্টর মেঘার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়। আমি ভিতরে আসতে পারি ম্যাম? মেঘা আর ইসরাফিল আপনি? হ্যাঁ ভিতরে আসেন, আর কিছু বলবেন? আমি ধন্যবাদ ম্যাম। বলছিলাম কি ম্যাম, এখন তো রোগী দেখতে যাওয়ার টাইম, চলেন রোগীগুলো দেখে আসি। মেঘাও, হ্যাঁ চলেন দেখে আসি। তারপর আমি আর মেঘা ম্যাম চললাম রোগী দেখতে। মেঘা ম্যাম রোগী দেখতেছে আর আমি তাকে বিভিন্নভাবে সাহায্য করতেছি। এক পর্যায়ে এক রোগীর দিকে চোখ এলো, দেখলাম রোগীটা খুবই বৃদ্ধ। বৃদ্ধটাকে দেখে খুব মায়া হলো। খোঁজ নিয়ে জানতে পারলাম বৃদ্ধটির 3টি ছেলে আছে, কিন্তু কেউ তারা বৃদ্ধটির খোঁজ নেয় না। এক পর্যায়ে বৃদ্ধটির অসুখ ধরা পড়লে তার সন্তানেরা তাকে তাড়িয়ে দেয়। অবশেষে এক যুবক নাকি তাকে এখানে এনে তার চিকিৎসা করাচ্ছে। হায়রে সন্তানেরা, যাদের জন্য বাবা সারা জীবন কষ্ট করে গেছে। জীবনে কোনোদিন নিজের চাহিদা বা নিজে কি পড়তেছে এটা কোনোদিন খেয়াল করেনি, শুধু ভাবছে সন্তানদের চাহিদা মেটাতে হবে, তাদের ভালো পোশাকের ব্যবস্থা করে দিতে হবে, এই জন্য সারা জীবন পরিশ্রম করে গেছে। সন্তান অসুস্থ হলে কখনো বিনা চিকিৎসায় রাখেনি। প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে হলেও করছে, আর সেই অকৃতজ্ঞ সন্তানরাই তার প্রতিদান দিল। আমরা অনেকেই এইরকমটাই করে থাকি। তবে মাথায় রাখবেন, আপনি যেমন করতেছেন ঠিক তেমনই ফল পাবেন। আর হ্যাঁ, দুনিয়াতে ওই যুবকের মতো ভালো মানুষ আছে বলেই দুনিয়াটা বেঁচে আছে। যুবকটা সত্যিই মহান, কেননা নিজের কোনো আত্মীয় না অপরিচিত এক বৃদ্ধ তার সমস্ত চিকিৎসা যুবকই করছে, যেখানে নিজের সন্তানেরা তাকে দূরে ঠেলে দিচ্ছে। আমি বৃদ্ধটির সাথে ভালো মন্দ কথা বলে বৃদ্ধটির জন্য কিছু ফল আনতে গেলাম, আর মেঘা ম্যাম অন্যান্য রোগীদের দেখতে গেল। আমি কিছুক্ষণের মধ্যেই কয়েক কেজি ফল এনে বৃদ্ধকে দিয়ে চলে আসলাম মেঘা ম্যামের কাছে। তারপর অন্যান্য রোগী দেখে দুপুরে খাবার সময় হলো, তাই চলে গেলাম দুপুরের খাবার খেতে। আর ওইদিকে ডক্টর মুন্তাহা অনেক আগেই চলে গেছে, কেননা আজকে তার প্রথম দিন। দুপুরের খাবার খেতে যাইতে নিচ্ছি, তখন ঘটল আর এই ঝামেলা। ডক্টর মেঘা আজ দুপুরের খাবার আনতে ভুলে গেছে। সে বাহিরের খাবার খেতে পারে না। এখন কি উপায়? অবশেষে আমার বাড়ি থেকে আনা খাবারগুলো মেঘা ম্যামকে দিলাম। আজ বাড়ি থেকে আসার সময় নিজে গরুর গোস্ত রান্না করে নিয়ে আসি। আমি তো বাইরের খাবার খেতে পারি, উনি তো আবার বাইরের খাবার খেতে পারেন না, তাই দিলাম। অবশ্য আমার ক্রাশই তো খাবে, অন্য কেউ তো আর না। আমার সামনে আমার ক্রাশ না খেয়ে থাকবে, এটা কি আমি মেনে নিতে পারি? কখনো না। তো মেঘা ম্যামকে দেওয়ার পর মেঘা ম্যাম বলল, মেঘা আপনার খাবার আমাকে দিচ্ছেন কেন? আপনি কি খাবেন? আপনি তো খাবার আনতে ভুলে গেছেন, আর বিশেষ কথা হলো আপনি বাইরের খাবার খেতে পারেন না, আমি তো বাইরের খাবার খেতে পারি। আর এগুলো আমি বাসা থেকে নিজ হাতে রান্না করে আনছি, তাই আপনি এগুলো খান। আমি না হয় আর বাইরে থেকে খেয়ে নিব। মেঘা, আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছেন তাহলে আমি এগুলো খাবো। তবে আপনাকে আর বাইরে খেতে হবে না, চলেন আমরা দুজনে খাবারটাকে ভাগ করে খাই। আমি ঠিক আছে, চলেন। তারপর দুজনে খাবারটাকে ভাগ করে খাইতে রাজি হইলাম, কেননা আজ প্রথম আমার ক্লাসের সাথে একসাথে বসে খাবো। খাওয়ার মজাই আলাদা। তো দুজনে খেতে বসলাম। খাওয়ার সময় মেঘা বলল, মেঘা, ইসরাফিল সাহেব আপনি তো খুব সুন্দর করে রান্না করতে পারেন। সত্যি রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে। আপনার যে বউ হবে তার সত্যি কপাল ভালো হবে, মাঝে মাঝে আপনার রান্না খেতে পারবো, তার প্রতিদিন রান্না করতে হবে না। আমি ম্যাম আপনাকে ধন্যবাদ। তবে বউ তো আমি আপনাকে বানাইতে চাই বললাম আস্তে করে। মেঘা, ইসরাফিল সাহেব আপনি কি কিছু বললেন? আমি না কিছু না বললাম, তাড়াতাড়ি খাওয়া শেষ করেন, আবার রোগী দেখতে যেতে হবে। মেঘা, হুম করছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে সারা বিকেল রোগী দেখে সন্ধ্যায় বাড়িতে আসলাম। তারপর গোসল করে রান্না করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে প্রতিদিনের ন্যায় আরো ঘুমিয়ে পড়লাম। সকালে প্রতিদিনের মতো উঠে রান্না বাড়া করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটা সিএনজি নিয়ে হাসপাতালে পৌঁছালাম, কিন্তু সেখানে গিয়ে দেখি বাচ্চা এই ঝামেলা। হাসপাতালে পৌঁছে দেখি আর এই ঝামেলা। হ্যাঁ, আপনারা ঠিকই ধরছেন, ডক্টর মুন্তাহাই ঝামেলাটা করছে। তিনি কোপ ছেলে ওয়ার্ড বয়কে দেখতে পারে না।
এমনকি পুরনো নার্সগুলো তার পছন্দ না। তার চাই একজন স্মার্ট সুন্দরী নার্স, তবে তার মতো সুন্দরী না, যে হবে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো সব ডক্টররা এটা মেনে নিয়েছে এবং আজ একটা স্মার্ট সুন্দরী নার্স নিয়োগ দেওয়া হবে। কেননা আগেই বলছি, মুন্তাহার বাবা একজন প্রভাবশালী লোক। এছাড়াও ডক্টর মুন্তাহাও একজন বড় মাপের ডক্টর। তারও এই হসপিটালে থাকা দরকার। তিনি বাহিরের দেশ থেকে ডক্টরি করে আসে। তাই সবকিছু ভেবেই নতুন একজন সুন্দরী ও স্মার্ট নার্সের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমিও হাসপাতালে পৌঁছালাম। তার অল্প কিছু সময়ের মধ্যেই ডক্টর মেঘা হাসপাতালে প্রবেশ করলো। আমিও গেলাম ওনার পিছনে পিছনে। তো ডক্টর মেঘার কেবিনে প্রবেশ করার পর ডেকে মেঘা আমাকে জিজ্ঞেস করে, মেঘা ইসরাফিল সাহেব কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? মেঘা আলহামদুলিল্লাহ। তো ইসরাফিল সাহেব, বাইরে কি নিয়ে আলোচনা হচ্ছে? আমি আর বললেন না ম্যাম, ওই যে নতুন ডক্টর আসে না, ডক্টর মুন্তাহা, উনি বলেছেন যে ওনার নাকি আগের নার্সগুলো পছন্দ না, তার নাকি নতুন স্মার্ট নার্স লাগবে। তাই মুন্তাহা ম্যামের জন্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্মার্ট সুন্দরী নার্সের নিয়োগ দেওয়া হবে বাইরে, তাই নিয়েই আলোচনা হচ্ছে। মেঘা অহতার জন্যই বাইরে এত আলোচনা হচ্ছে। আচ্ছা, বাহিরে যা মনে হয় তা নিয়ে আলোচনা হোক, কি চলেন আমরা রোগী দেখতে যাই। আমি আচ্ছা চলেন। তারপর আমি আর মেঘা ম্যাম চলে গেলাম। আমি আর মেঘা ম্যাম রোগী দেখতে লাগলাম। আর অল্প সময়ের মধ্যেই নার্স নিয়োগ শুরু হলো। অনেকেই আসে ইন্টারভিউ দিতে, সবাই স্মার্ট। এদের মধ্যে একজনকে সিলেক্ট করা হলো না, মীরা। দেখতে যেমন স্মার্ট তেমনই সুন্দরীও, কিন্তু মুন্তাহার মতো সুন্দরী না। তবে একদম মুন্তাহার মনের মতো পাওয়া গেছে। ইরেকেই মুন্তাহার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করে রাখা হলো। আর আজকের মতো ইরে চলে গেল, কাল থেকে ওর কাজ শুরু। ইরে চলে যাওয়ার পর ডক্টর মুন্তাহা গেল রোগী দেখতে। আমি আর মেঘা রোগী দেখে দুপুরে আসলাম খাওয়ার জন্য। যেই আমি আমার খাবার খেতে যেতে নিব, তখন মেঘা বলল, মেঘা ইসরাফিল সাহেব কোথায় যান? আমি আমার খাবার খেতে যাচ্ছি। দুপুরের খাবার সময় তো হয়েছে, তাই খেতে যাচ্ছি। মেঘা, আপনি এখন খাবার নিয়ে এসে আমার সাথে খাবেন। আমরা দুজন একসাথে খাবো। আমি আচ্ছা ঠিক আছে। আমার ক্লাস আমার সাথে খেতে চাইছে, আমি কিনা করতে পারি? আপনারাই বলেন। শত হোক আমার ক্লাস, তাই রাজি হয়ে খাবার আনতে চলে গেলাম। একবারে ফ্রেশ হয়ে খাবার নিয়ে মেঘার কেবিনে আসলাম। এইদিকে মেঘাও ফ্রেশ হতে চলে গেল, আর কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে আসলো। আমি গিয়ে খাবার নিয়ে মেঘার পাশে বসলাম। তারপর মেঘা তার খাবার বের করে বলল, মেঘা, কাল তো আমি আপনার খাবার খেয়েছি, আর আপনি আমার খাবার খান। আমি, ম্যাম, আপনি কি শোধ দিতে চাচ্ছেন? মেঘা, আমি কি আপনার শোধ করার জন্য খাইতে বলছি? রেগে সবসময় এক লাইন বেশি বোঝে। এত কষ্ট করে রান্না করলাম ওনার জন্য, আর উনি শোধের কথা বললে মুডটা নষ্ট করে দিল। কথাটা মেঘা মনে মনেই বলল। আমি না, তবে কাল আমি আপনারে আমার খাবার খাওয়াইছি, আর আজকে আপনি আপনার খাবার আমাকে খেতে বলছেন, তাই ভাবলাম শোধ দিতে চাইছেন। তবে আমি যেগুলো রান্না করে আনছি সেগুলোর কি হবে? মেঘা, এক কাজ করি, আপনি আমার খাবার খান আর আমি আপনার খাবার খাই। সত্যি বলতে কি, আমার আপনার খাবার খুব ভালো লেগেছে। আমি এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমার ক্লাসের হাতের রান্না কেমন তা জানার সুযোগ এসেছে। আজ না হয় কাল তো ওনার হাতের রান্নাই খেতে হবে। যদি ভালো না হয় তবে আমাকেই তাকে ভালো রান্না করে শিখাতে হবে। তাই আমি খাবার বদল করে খেতে রাজি হইলাম। মেঘা, আচ্ছা চলেন খাওয়া শুরু করি। আমি বিসমিল্লাহ বলে এক লোকমা মুখে দিলাম। রান্নাটা এত সুন্দর হয়েছে বলার বাইরে। তাহলে আমার ক্লাস যেমন সুন্দর, তার রান্নাটা অপূর্ব সুন্দর। তবে এটা মানতেই হবে, আমার ক্লাস সব দিক দিয়ে পারফেক্ট। এত সুন্দর খাবার দেখে আর লোভ সামলাতে পারলাম না। সম্পূর্ণ শেষ করে ফেলছি খেয়ে। শেষমেশ আঙুল চেটে খাইছি। তাহলে বুঝেন রান্নাটা কত মজাদার হয়েছে। মেঘা ইসরাফিল সাহেব বললেন না তো রান্নাটা কেমন হয়েছে? আমি কি আর বলবো, সত্যি রান্নাটা অসাধারণ হয়েছে। অনেক সুন্দর হয়েছে, ঠিক আপনার মতো। এই কথাটা বলাতে মেঘা লজ্জা পেল। মেঘা, থাকার প্রশংসা করতে হবে না, আপনার রান্নাটাও কম না। এখন চলেন রোগী দেখতে যেতে হবে। আমি আচ্ছা চলেন যাই। তারপর আমি আর মেঘা রোগী দেখতে চলে গেলাম।
আর ওইদিকে ডক্টর মুন্তাহার অ্যাসিস্ট্যান্ট না থাকার কারণে দুপুর পর্যন্ত রোগী লিখে ছুটি নিয়ে বাসায় চলে গেছে। আর এইদিকে আমি আর মেঘা সারা বিকেল রোগী দেখে সন্ধ্যায় বাসায় এসে প্রতিদিনের মতো গোসল করে রান্না বাড়া করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমোতে যাবো এমন সময় আমার ফোন বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি মেঘা নামে সেভ করা, তার মানে মেঘায় ফোন দিছে। আবার আপনারা বলবেন নাম্বার নিলেন কখন? আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়, তাই আমার নাম্বার ওনার কাছে আর ওনার নাম্বার আমার কাছে আছে, উনি আমাকে দিচ্ছে আর আমি মেঘা নামে সেভ করে রেখেছি। ফোনটা রিসিভ করে আমি আসসালামু আলাইকুম মেঘা ম্যাম, কিসের জন্য ফোন দিছেন? কোনো দরকার? একটু আগেই না আপনার কাছ থেকে আসলাম, কেন ফোন দিয়েছেন? মেঘা ওয়ালাইকুম সালাম। এতগুলো প্রশ্ন একবারে করলে উত্তর কিভাবে দিব? তবে কোন দরকার নাই, এমনি ফোন দিতে মন চাইলো ফোন দিলাম। আমি আচ্ছা ঠিক আছে, আমি এখন খুব ক্লান্ত, এখন ঘুমাবো, সকালে কথা বলিল। তবে যেহেতু ফোন দিছেন তবে 5 মিনিট কথা বলতে পারেন, এর বেশি সময় আমি কথা বলতে পারবো না। মেঘা ওকে 5 মিনিট কথা বললেই চলবে, আমার খুব বোরিং লাগতেছে, তাই একটু কথা বলার জন্য ফোন দিলাম। আর আমিও ক্লান্ত, আমিও একটু পরেই ঘুমাবো। তারপর মেঘার সাথে 5 মিনিট কথা বলে আমি হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। এক ঘুমেই সকাল। প্রতিদিনের মতো যাবতীয় কাজ ফেরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্য। হাসপাতালে যাওয়ার পর ঘটল এক ঘটনা, পরের দিন পৌঁছে ঘটল আরেক ঘটনা। আপনারা যা মনে করছেন তা নয়, আর মুন্তাহা কিছু করেনি, আর করেছে এরা। আমি তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করতে নিচ্ছি আর ওই দিকে এরা ভিতর থেকে বাইরে আসতেছিল। কেউ কাউকে খেয়াল করিনি, যার ফলস্বরূপ দুজনের ধাক্কা লেগে যায়। আমি তাড়াতাড়ি উঠে ওনার দিকে হাত বাড়িয়ে দিলাম এবং তাকে টেনে তুললাম আর পড়ে যাওয়ার জিনিসগুলো তুলে দিলাম। আপনারা হয়তো ভাবতেছেন এখন এরা উঠেই আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিবে, তাই না? না, এরা এটা করেনি, বরং দুজনেই দুজনকে সরি বলে যে যার কাজে চলে গেলাম। এখানে এরা বুঝতে পেরেছে এখানে কারো একারই দোষ না, দোষ দুইজনেরই। দুইজনের বেখেয়ালির জন্যই দুজনের ধাক্কা লেগেছে। এইদিকে ডক্টর মুন্তাহা অনেকক্ষণ ধরে নিজেকে চেম্বারে বসে আছে এর জন্য, কেননা এরা মুন্তাহার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নার্স। মুন্তাহা এরাকে নিয়ে রোগী দেখতে যাবে। অল্প কিছুক্ষণের মধ্যেই মুন্তাহার রুমে প্রবেশ করলো। মুন্তাহা এরাকে জিজ্ঞেস করলো, মুন্তাহা তোমার এত দেরি হলো কেন? ইরা আমি আর আগে আসি, একটু ফ্রেশ হতে গেছিলাম তাই দেরি হয়ে গেছে। মুন্তাহা নেক্সট টাইম থেকে যেন আর এমন দেরি না হয়, বুঝছো? ইরে জি ম্যাম। মুন্তাহা আচ্ছা চলো এখন আমরা রোগী দেখতে যাই। ইরা ওকে চলেন। এই বলে ইরা আর মুন্তাহা রোগী দেখতে চলে গেল। আর এইদিকে আমি ডক্টর মেঘার জন্য ওয়েট করতেছি, কখন উনি ওয়াশরুম থেকে বের হবে, কখন আমরা রোগী দেখতে যাব। অপেক্ষা করতে করতে 20 মিনিট পার হয়ে গেল, তাও তার বের হওয়ার নাম নেই। বুঝিনে মেয়েরা ফ্রেশ হওয়ার নাম নিয়ে যে কি করে আল্লাহই ভালো জানে, না হলে এত সময় লাগে ফ্রেশ হতে। মনে হয় ফ্রেশ হওয়ার নাম করে সঙ্গে আনা আটা ময়দা বৈশা মাখে। আটা ময়দা মাখতে তো দেরি হয়, তাই মনে হয় মেয়েদের ফ্রেশ হতে এত দেরি লাগে। আমি সত্যিরে জানি না, আপনারা কেউ জানলে আমারে জানিয়েন। অবশেষে 25 মিনিটের মাথায় মেঘা বের হলো, কিন্তু আমার ধারণা তো ঠিক হলো না। উনি তো মুখে আটা ময়দা মাখেনি, তাহলে এত সময় উনি ভিতরে কি করলো? যা মনে হয় তাই করুক, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি বের হওয়ার পরে আমি বললাম, আপনি তাহলে বের হয়েছেন ম্যাডাম? আচ্ছা চলেন তাহলে। মেঘা আচ্ছা চলেন যাই। আমি আর মেঘা চলে গেলাম রোগী দেখতে। এইদিকে আমেরিকার বিখ্যাত হাসপাতালে একটা ক্রিটিক্যাল রোগী আনা হয়েছে। রোগীকে খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে, নয় রোগীকে বাঁচানো যাবে না। রোগীর অপারেশন করতে কোনো ডাক্তারই সাহস পাচ্ছে না, কেননা সামান্য পরিমাণ ভুল হলেই রোগী মারা যাবে। রোগী আমেরিকার খুব প্রভাবশালী ও প্রচুর ধনী, তাদের কাছে টাকা যেন হাতের ময়লা। যে কোনো কিছুর বিনিময়ে হলেও রোগীকে বাঁচাতে হবে। প্রয়োজনে দেশের নামকরা যত ডাক্তার আছে সবাইকে আনার ব্যবস্থা করতে বলতেছে। তারা নাকি হাসপাতালে সহ ডাক্তার আনা নেওয়ার, এমনকি ডাক্তার যত টাকা লাগে তারাই দেবে, তবু রোগীকে বাঁচানোর জন্য ডাক্তার আনতে বলতেছে। জরুরি ভিত্তিতে ওই হাসপাতালের সমস্ত ডাক্তারদের নিয়ে মিটিং ডাকা হয়েছে, যে কোথা থেকে কোন ডাক্তার আনা যায় এটা নিয়ে আলোচনা করা হবে।
এবং দ্রুত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হবে। এইদিকে আমি আর মেঘা রোগী দেখে দুপুরে আসলাম খাওয়ার জন্য। আজ আর মেঘার সাথে খেলাম না, কারণ আজ আমি দুপুরের খাবার নিয়ে আসি নাই। তাই হোটেলে গিয়ে খাবো দুপুরের খাবার। হোটেলে খাওয়ার জন্য বের হয়েছি, পেছনে থেকে একটা পিচ্চি আঙ্কেল বলে ডাক দিল। আমি পিছনে ঘুরে পিচ্চির দিকে দেখালাম। তাকিয়ে দেখি পিচ্চি খুবই ক্ষুধার্ত। মনে হয় 2 দিন ধরে কিছুই খায় না। আমি পিচ্চিটার কাছে যাওয়ার পর পিচ্চিটা আমাকে বলল, পিচ্চি আঙ্কেল, আমাকে কিছু টাকা দেন। আমি 2 দিন ধরে শুধু পানি খেয়েছি, একটা দানা ভাতও খাইনি। দেখছেন এইটুকু পিচ্চি, তাও বলে 2 দিন ধরে না খেয়েছে। এই বয়সে পিচ্চিরা খেতে চায় না বলে মা তাকে জোর করে খাওয়ায়। আর এই পিচ্চি মাত্র পানি খেয়েছে। পিচ্চির কথাটা আমার কলিজায় আঘাত পড়লো। আমি পিচ্চিকে জিজ্ঞেস করলাম, আমি তোর মা বাবা কোথায়? পিচ্চি, আমার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর আমার চাচা চাচিরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিছে। বাবা মা তো আমাকে ছেড়ে চলে গিয়ে খুব সুখী আছে, কিন্তু আমি যে আর পারতেছি না। মাঝে মাঝে মনে হয় না খেতে পেয়ে এখনই বুঝিয়ে আমি মারা যাব। জানেন আঙ্কেল, আমি খিদে সহ্য করতে পারি না। তারপরে আমাকে না খেয়েই থাকতে হয়। খাবার না পেয়ে বাধ্য হয়ে আমি পানি খেয়ে আমার ক্ষুধা মিটাই। কারোর কাছে খাবার চাইলে দেয় না, বরং আমাকে মেরে তাড়িয়ে দেয়। তারপরে চাই মানুষের কাছে খাবার। যদি তারা আমাকে কিছু খাবার দেয়, তাতে অন্তত না খেয়ে বা শুধু পানি খেয়ে থাকতে হবে না, এই আশাই আমি খাবার চাই। পিচ্ছিদের কথায় আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। অনবরত আমার চোখ থেকে পানি পড়তে থাকলো। এই বয়সে এই পিচ্ছিটাকে কত কষ্ট করে থাকতে হয়। আর সালার পাষাণ মানুষ পিচ্ছিটার মা বাবা মারা গেছে, তার গার্জিয়ান হিসেবে চাচা চাচি তার ভরণ পোষণের দায়িত্ব নিবে, তা না করে তাকে তাড়িয়ে দিছে। এমন মানুষের কি করা উচিত আপনারা বলেন? আমি শোন পিচ্ছি, তোর নাম কি? পিচ্ছি আহার। আমি শোন, আজ থেকে তোকে আর না খেয়ে থাকতে হবে না। আজই তোকে ভালো একটা এতিমখানায় ভর্তি করে দিয়ে আসবো, যেখানে তোকে প্রতিদিনই খাবার দিবে, এমনকি তোকে পড়াশোনা করাবে। তার আগে চল দুজনে পেট ভরে খেয়ে নেই। পিচ্ছি, ঠিক আছে আঙ্কেল। তারপর আমি আর পিচ্ছি হোটেলে গিয়ে পেট ভরে খেয়ে নিলাম। খাওয়া শেষে পিচ্ছিকে নিয়ে একটা শপিং মলে নিয়ে আসলাম। ওর জন্য কিছু জামা কাপড় কিনবো। কয়েকটা জামা কাপড় কিনে আর ওর জন্য কিছু বই কিনে নিয়ে গেলাম এতিমখানায়। তারপর এতিমখানায় ওকে ভর্তি করে সবকিছু ঠিকঠাক করে আমি চলে আসলাম হাসপাতালে। আসার সময় বলে আসছি, আমি মাঝে মাঝে তোকে এখানে দেখতে আসবো, আর তুই মন দিয়ে পড়াশোনা করবি। ও আমাকে আচ্ছা বলে বিদায় দিল। আমার এই কাহিনী আর একজন দেখেছে, যা আমি জানতাম না। হাসপাতালে পৌঁছানোর পর মেঘা জিজ্ঞেস করলো, আমি এতক্ষণ কোথায় ছিলাম? আমি বললাম, আমার জরুরি একটা দরকার ছিল, তাই বাড়িতে গেছিলাম। এখন চলেন আমরা রোগী দেখতে যাই। তারপর আমি আর মেঘা রোগী দেখতে গেলাম। সারা বিকেল রোগী দেখে সন্ধ্যায় বাসায় চলে আসলাম। আর বাসায় এসে গোসল করে রান্না করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। ওইদিকে অনেকক্ষণ মিটিং করেও কোনো ডাক্তারের খোঁজ বের করতে পারলো না, কারণ এমন অপারেশন কেউ করতে পারবে না। ওনাদের মধ্যে একজন বলে উঠলো, একজন ডাক্তারই এই অপারেশনটা করতে পারবে। উনি এর চেয়ে অনেক কঠিন অপারেশন করতে পারে। উনি বিশ্বের একমাত্র ডাক্তার যে কিনা খুব ভয়ঙ্কর অপারেশনও করতে পারে। তিনি 5 বছর আগেও এর চেয়ে ক্রিটিক্যাল অপারেশন করেছে। অবশ্য আজ পর্যন্ত তাকে কোনো মিডিয়ার লোক দেখেনি, এমনকি কোনো ডাক্তারও তাকে দেখেনি। উনি সবসময় সার্জিক্যাল মাস্ক পরে অপারেশন করেন এবং অপারেশন শেষে মাস্ক পরে নিজস্ব হেলিকপ্টারে করে চলে যায়। উনি 5 বছর আগে কানাডায় এমন একটা অপারেশন করেছিল। ওইখানে গেলেই উনার বিষয়ে সমস্ত খোঁজ পাওয়া যাবে। বাকি সব ডাক্তার সিদ্ধান্ত নিলে যে অপারেশনটা উনারে দিয়েই করাবে। এমনকি উনার বিষয়ে জানার জন্য কয়েকজন ডাক্তার কানাডার উদ্দেশ্যে রওনা হলো। আর এইদিকে আমি সকালে ঘুম থেকে উঠলাম, তারপর রান্না করলাম। রান্না করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে পৌঁছে হাসপাতালে গিয়ে শুনি আজ নাকি ডক্টর মেঘা কয়েকদিনের জন্য ছুটি নিবে এবং সে কিছুদিনের জন্য আমেরিকা যাবে। তার মামা নাকি খুব অসুস্থ, তাই সে সেখানে তার মামাকে দেখতে যাবে। ডক্টর মেঘার সাথে ডক্টর মেঘার মা এবং বাবাল যাবে মেঘার মামাকে দেখতে। মেঘা তো একজন ডাক্তার, তাই সেও যাইতে চাইতেছে তার মামার কাছে। এবং আজ নাকি একটু পরেই রওনা দিবে আমেরিকার উদ্দেশ্যে। এটা শুনে তো আমার মন খারাপ হয়ে গেল, কেননা সে আমার ক্লাস।
সে চলে গেলে অনেকদিন দেখে দেখতে পাবো না। প্রতিদিন দেখে দেখি এতে এক প্রকার আনন্দ ও তৃপ্তি পাই। হাজার হোক সে আমার একমাত্র ক্রাশ বলে কথা। যারা ক্রাশ খেয়েছেন তারাই বুঝবেন যে ক্রাশকে প্রতিদিন দেখতে পেলে কতটা আনন্দ লাগে। আর না দেখতে পেলে মন কতটা আনচান আনচান করে একমাত্র তারাই বুঝবেন যারা খেয়েছেন। তো সে যাই হোক, মেঘার যাওয়াটা অবশ্য দরকার। এই সময় ডাক্তার হিসেবে মেঘার এখানে যাওয়া উচিত। শুধু ডাক্তারের জন্য না, ভাগ্নি হিসেবেই যাওয়া উচিত। কিছু সময় পর ডক্টর মেঘা ছুটি নিয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়ে চলে গেলেন। আমিও গেলাম ছুটির জন্য, কেননা আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়। উনি যদি না থাকে তাহলে আমি থেকে কি করব? যেহেতু উনি আজ ছুটি নিয়ে গেল, এই মুহূর্তে তো আর ওনার পরিবর্তে কোনো ডাক্তার তো আনতে পারবে না, যার কারণে আজ আমার তেমন দেখা নেই। অবশ্য কাল থেকে কিছুদিনের জন্য মেঘার পরিবর্তে নতুন একটা ডাক্তার আনা হবে। যেহেতু আমি ডক্টর মেঘার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয় ছিলাম, তাই কাল থেকে ওনার পরিবর্তে যে ডাক্তার আসবে তাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয় হব। এখন ছুটি নিতে গেলাম। যেহেতু আমাকে যার অ্যাসিস্ট্যান্ট করা হয়েছে সে নাই, এর আমার তেমন টাকা নাই, তাই আমার ছুটি দিয়ে দিল। শুধু হাসপাতালে থাকলো ডক্টর মুন্তাহা, অ্যাসিস্ট্যান্ট নার্স, এরা সহ আরো অনেক ডক্টর। এটা বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল। এখানে দু একটা ডাক্তার না থাকলেও কোনো সমস্যা নেই। ডক্টর মুন্তাহা আর অ্যাসিস্ট্যান্ট নার্স এরা গেল রোগী দেখতে, আর আমি ছুটি নিয়ে চলে আসলাম বাড়িতে। আজ ভালো লাগতেছে না, তাই ভাবলাম একটু বৃদ্ধাশ্রম দিয়ে ঘুরে আসি। অনেকদিন ধরে সেখানে যাওয়া হয় না। আজ ভালো লাগতেছে না, তাই বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। অনেকক্ষণ পরে বৃদ্ধাশ্রমে পৌঁছালাম। এখানে আমি আগে প্রায় আসতাম, কিছুদিন ধরে এখানে আসা হয় না। এখানে সব বৃদ্ধদের করুণ কাহিনী আছে। পাষাণ, বেইমান, অকৃতজ্ঞ সন্তানদের কারণে আজ তাদের এখানে থাকতে হচ্ছে। এই বৃদ্ধদের দেখলে কলিজা ছিঁড়ে যায়, কারণ আজ তাদের থাকার কথা ছিল সন্তানদের সাথে, কিন্তু তাদের থাকতে হচ্ছে বৃদ্ধাশ্রমে। এত কষ্ট বুকে জমা নিয়ে সর্বদা সন্তানের জন্য দোয়া করতেছে যাতে সন্তান সুখে থাকে। হ্যাঁ, পিতা মাতারা এমনই সন্তান হাজারো দুঃখ দিলেও তারা সন্তানের জন্য বদদোয়া না করে আল্লাহর কাছে দোয়া করে যে সন্তান যেন সুখে থাকে। সব সন্তানের উচিত মা বাবার খেদমত করা। পিতা মাতার খেদমত করলে আল্লাহ তাআলা খুশি হন। এতে দুনিয়ার জীবন ও মৃত্যুর পরবর্তী জীবন সুখের হয়। আমি সবার সাথে দেখা সাক্ষাৎ করে সবার খোঁজ খবর নিয়ে অনেকক্ষণ থেকে তাদের থেকে বিদায় নিয়ে চলে আসলাম। ওইদিকে কয়েকজন ডাক্তার কানাডা পৌঁছে জানতে পারল ডাক্তারের নাম মেহেদী হাসান। তিনি এখন বাংলাদেশেই থাকেন। কোনো ক্রিটিক্যাল অপারেশন করতে হলে তিনিই করেন। শুধু তাকে বললেই তাড়াতাড়ি তিনি চলে আসেন, তাকে আনার জন্য আগে থেকে যোগাযোগ করতে হয় না। তার একটা প্রাইভেট হেলিকপ্টার আছে, সেটা নিয়ে এসে চলে আসে। এই পাঠক ভাইয়েরা ও বোনেরা, আপনারা আবার বললেন যে উনি এত বড় ডাক্তার, তারপরে উনাকে বলার সাথে সাথে কিভাবে চলে আসবে? আর যেহেতু উনি অনেক বড় ডাক্তার, সেহেতু উনি কিভাবে এত ব্যস্তর মধ্যে আসবে? বড় বড় ডাক্তাররা ব্যস্ত থাকবে, এটা স্বাভাবিক। ব্যস্ত থাকলে তো আর ফোন দেওয়ার সাথে সাথেই তো আসার কথা না, তাই না? সবার উত্তর, উনি একজন বড় ডাক্তার, ঠিক আছে। উনার টাকা পয়সার অভাব নাই। উনি শুধু ক্রিটিক্যাল অপারেশন করান। তাছাড়া তিনি অন্য কোনো রোগী দেখেন না। তাই থেকে ফোন দেওয়ার সাথে সাথে সে চলে যায়। ডাক্তাররা নাম আর নাম্বার নিয়ে আমেরিকা চলে আসলো। তারপর তাদের হেডকে ডাক্তারের নাম জানালো এবং ডাক্তারের নাম্বার দিল। ওইদিকে ডক্টর মেঘা হাসপাতাল থেকে যায় মা বাবাকে নিয়ে আমেরিকা যাওয়ার জন্য বেরিয়ে পড়ছে। যেহেতু আগে খবর পাইছে তার মামার অসুস্থতার, তাই তাদের জিনিসপত্র আগে থেকে গুছিয়ে রাখছে, এতক্ষণ শুধু ছুটি নেওয়ার জন্য অপেক্ষা করছে। আর ছুটি নিয়ে বেরিয়ে পড়ছে আমেরিকার উদ্দেশ্যে। মেঘার মামারা প্রচুর ধনী, তাই তারা মেঘারে যাবে বলে মেঘাদের জন্য একটা প্রাইভেট হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছে। এটাতে করেই মেঘারা আমেরিকার উদ্দেশ্যে রওনা হলো। আর এইদিকে আমি বাসায় আসতে সন্ধ্যা হয়ে যাওয়ায় বাসায় এসে গোসল করে রান্না করে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে বিছানায় শুয়েছি। অমনি হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি আমার বন্ধু মাসুদ ফোন দিছে। মাসুদ আর আমি বেস্ট ফ্রেন্ড, অবশ্য আরেকজন আছে, সেটা আপনারা গল্পের মাঝে জানতে পারবেন। মাসুদের ফোনটা ধরে ওকে সালাম দিলাম। আমি যে কেউ ফোন দিলে বা কাউকে আমি ফোন দিলে প্রথমে সালাম দিই, সে ছোট হোক কিংবা বড় হোক, সবাইকে। আমি আসসালামু আলাইকুম। মাসুদ, কেমন আছিস দোস্ত? কি খবর তোর? মাসুদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আর মোটামুটি সবই ভালোই আছে। তোর কি খবর? আমি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
আর আমারও সবই ভালো আছে। তবে বহুদিন পর ফোন দেওয়ার কারণটা কি জানতে পারি? মাসুদ, আমি কি তোরে শুধু কারণের জন্যই ফোন দেই? এমনিতে কি দেই না? তবে এক কারণেই দিছি। আমি আর রাগ করিস কেন? আমি জানতাম তুই নিশ্চয়ই কারণেই ফোন দিছিস। বল কারণটা কি? কোনো মেয়ের জন্য ফোন দিছিস? মাসুদ, আরে না, কোনো মেয়ের জন্য না। তুই কালই আমেরিকা চলে আয়, খুব ইমার্জেন্সি একটা কাজ করতে হবে। এখনই তুই রওনা দে। আমি তোর জন্য সবকিছু রেডি করতেছি। আমি এখনই রওনা দিতেছি। আপনারা আবার জিজ্ঞেস করবেন আমি কেন আর আমেরিকা কেমনে যাব? আমি তো গরিব, তাই তো? না, আমি গরিব না। আমি সেই টপ ডাক্তার। এখানে আমার ওয়ার্ড বয় হওয়ার কারণ গল্পের সাথে থাকেন, তাহলেই জানতে পারবেন। আর মাসুদ যে ফোন দিছিল সেও একজন বড় ডাক্তার। তো আমিও রেডি হয়ে চলে আসি এয়ারপোর্টে। আপনারা আবার বলবেন আমি তো প্রাইভেট হেলিকপ্টার ছাড়া যাতায়াত করি না, তাহলে এয়ারপোর্টে কেন? হ্যাঁ, আজ আমি বিমানে যাবো। অনেকদিন ধরে বিমানে যাতায়াত করি না। মাসুম অনেক বড় ডাক্তার হওয়ায় ওর কথায় আমার জন্য ইমার্জেন্সি একটা বিমানে টিকিট দিছে। আর আমি টিকিট নিয়ে নিজের সিটে গিয়ে বসলাম। বিমান আমেরিকার উদ্দেশ্যে রওনা হলো। ওইদিকে মেঘা ও তার পরিবারের সবাই আমেরিকা পৌঁছে সরাসরি মেঘার মামা যে হাসপাতালে ভর্তি সেই হাসপাতালে পৌঁছে গেছে। মেঘা কাউন্টার থেকে ওর মামার রুম নাম্বার জেনে নিল যে রুমে ওর মামা ভর্তি আছে। তারপর মেঘা ও ওর পরিবার সেখানে গেল। সেখানে গিয়ে দেখি ওর মামি বাইরে বসে কান্না করতেছে। মেঘা ও মেঘার পরিবার মেঘার মামির কাছে গেল। ওনারা মেঘার মামিকে সান্ত্বনা দিতে থাকলো। আর মেঘা চলে গেল ডাক্তারের সাথে কথা বলতে। এইদিকে রাত 11টায় বিমান আমেরিকার বিমানবন্দরে ল্যান্ড করলো। আমাকে রিসিভ করতে মাসুদ আসে। আমি মাসুদের সাথে চলে গেলাম মাসুদ যেখানে থাকে সেখানে। দীর্ঘ জার্নি করার কারণে খুব ক্লান্ত, তাই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। মেঘা ডাক্তারের সাথে কথা বলে জানতে পারল যে তার মামার অপারেশনের জন্য টপ ডাক্তারকে আসতে বলা হয়েছে। আর তিনি খুব শীঘ্রই আসছেন। আর এইদিকে মরিয়ম প্রাইভেট হাসপাতালে ডক্টর মুন্তাহা আর তার অ্যাসিস্ট্যান্ট নার্সিরা সারাদিন রোগী দেখে রাতে বাড়িতে গেছে। আর ডক্টর মুন্তাহার অনেক রোগী দেখতে হয়েছে। ডক্টর মেঘার রোগীগুলোকে আর মুন্তাহার দেখতে হয়েছে। তাই আর একটু বেশি দেরি হয়েছে। কাল একজন ডাক্তারকে কয়েকদিনের জন্য আনা হবে ডক্টর মেঘার অনুপস্থিতিতে রোগীর সেবা দেওয়ার জন্য। আজ এই বিষয় নিয়ে হাসপাতালের ম্যানেজার আলোচনা করছে। আজ 7 বছর পর দেশে আসছে মনির। 7 বছর আগে এই দেশ ছেড়ে আমেরিকা গিয়েছিল মনির। বর্তমানে মনির কানাডার নামকরা হাসপাতাল পপুলার হাসপাতালে ডাক্তারি করছে। বাবা মায়ের জোরাজোরিতে কয়েকদিনের জন্য এই দেশে আসে। কিছুদিন পর আবার চলে যাবে। পরিবারের সবার সাথে ভাব বিনিময় করে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল মনির। এইদিকে আমি রাতেই মাসুদকে আমার আসার বিষয়টি কনফার্ম করতে বলছি। মাসুদও আমার কথা মতো উনাদের কনফার্ম করে দিছে। সকাল 4টায় ঘুম থেকে উঠলাম। তারপর নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করে বাসায় এসে খাওয়া দাওয়া করলাম। তারপর আমি বাসা থেকে সার্জিক্যাল মাস্ক সহ অপারেশন করার জন্য এমনভাবে পোশাক পরলাম যাতে কেউ আমাকে চিনতে না পারে। আমার জন্য মাসুদ এগুলো আগে থেকেই ব্যবস্থা করে রাখছে। তাই এখন এগুলো পরে মাসুদের দেওয়ার ঠিকানা মোতাবেক রওনা দিলাম। আপনারা আবার বলবেন আমার সাথে যোগাযোগ না করে মাসুদের সাথে কেন যোগাযোগ করলো? আসলে আমি আমার সিমটা মাসুদে দিয়ে দিচ্ছি, যদি কেউ আমার খোঁজ করে তবে ওই আমাকে জানায়। তাই তারা আমার সাথে যোগাযোগ না করে মাসুদের সাথে করছে। এইদিকে মেঘা সকাল থেকেই খুব ব্যস্ত, কেননা আর ওর মামার অপারেশন। মেঘা এখন পর্যন্ত ডাক্তারের নামটা জানে নাই। অবশ্য জানারও দরকার নাই। কিছুক্ষণ পর মেঘার মামার অপারেশন। তাই মেঘা অন্যান্য ডাক্তারদের সাথে মেঘা নিজেও হেল্প করছে। কেননা মেঘাও একজন ডাক্তার, তারও এই বিষয়ে অভিজ্ঞতা আছে। এইদিকে মুন্তাহা সকাল সকালই হাসপাতালে চলে আসে। কেননা আজ নাকি কয়েকদিনের জন্য একজন নতুন ডাক্তার আসবে। তারও জরুরি কয়েকটি রোগী তাদের দেখতে এত সকালে আসা। কিন্তু তাড়াতাড়ি করে ঢুকার সময় কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। সামনে তাকিয়ে দেখে খুব সুন্দর সুদর্শন একটা যুবক দাঁড়িয়ে আছে। কিন্তু মুন্তাহা পড়ে গেছে আর ছেলেটা দেখে তুলছে না বলে মুন্তাহার ভীষণ রাগ হয়। তাই তাড়াতাড়ি করে উঠে মুন্তাহা যুবকটিকে বলে, মুন্তাহা ওই হ্যালো চোখ কি আকাশে রেখা আছেন? দেখে চলতে পারে না?
যত সব কানার দল। এই বলে মুখ ভেঙচি কেটে মুন্তাহা চলে গেল। আর যুবকটি বোবার মতো দাঁড়িয়ে মুন্তাহার যাওয়া দেখল। এই যুবকটি এর কেউ না, যুবকটি হইল মনির, যে গতকাল দেশে আসলো। এই হসপিটালের ম্যানেজার হলো মনিরের মামা। কাল মনিরের মামা জানতে পারছে যে কাল মনির দেশে আসছে, তাই আজ মনিরকে তার সাথে দেখা করতে বলছে। আর মনিরও দেখা করতে আসছিল। দেখা করে যাওয়ার সময় মুন্তাহার সাথে ধাক্কা খায়। তারপর কি হলো আপনারা সব জানেন। মনির এক প্রকার ক্রাশ খাইছে। মুন্তাহা যেমন সুন্দরী তেমনি মায়াবতীও। যে কোনো ছেলে দেখলেই ক্রাশ খাবে। মনিরেরও তার ব্যতিক্রম হয়নি। মনির আবার ওর মামার কাছে যায়, গিয়ে বলে, মনির মামা, আপনাদের এইখানে নাকি কয়েকদিনের জন্য ডাক্তার নেবেন। আমিও তো একজন ডাক্তার, আমাকেই নেন। ম্যানেজার, আরে মনির, কি যে বলো না তুমি। তুমি আসছো ঘুরতে, ঘুরো, মজা করো, তোমার এখন এগুলো করতে হবে না। মনির মামা, আমি প্রতিদিন রোগী দেখি। এটা আমার অভ্যাস হয়ে গেছে, তাই এখন রোগী না দেখলে ভালো লাগে না। আমি যে কয়েকদিন আছি, আমি রোগী দেখবো, অন্য কোনো ডাক্তার আনতে হবে না। ম্যানেজার, আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি রোগী দেখো, তবে আজকে ঘোরাঘুরি করো, কাল থেকে দেখো। মনির, আচ্ছা মামা, তাহলে আসি। ম্যানেজার, ওকো আসো। মনির বিদায় নিয়ে চলে গেল। এইদিকে আমি হাসপাতালে গিয়ে দেখি আমার ক্লাস মেঘা বাইরে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনটা শান্তি পেল। আর কি শান্তি! আমি একটা জিনিস বুঝলাম না, মেঘা বাইরে কি করে, আর এখানেই কেন? মেঘা না বললো ওর মামা নাকি গুরুতর অসুস্থ। তবে কি আমি যার অপারেশন করাতে আসছি সেই কি মেঘার মামা? যদি হয়ে থাকে তাহলে সমস্যা নেই, মামা শ্বশুরের অপারেশন করতে পারবো। যদিও হয় নাই, তবে হবু মামা শ্বশুর। মেঘা আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসে। অবশ্য আমাকে চিনতে পারে নাই, কারণ আমার সারা শরীর সার্জিক্যাল পোশাক দিয়ে ঢাকা। মেঘা আমাকে ওর সাথে যেতে বলল। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। কথা বললাম না, কারণ ও আমার কণ্ঠ ভালো করে চিনে, কথা বললেই ধরা পড়ে যাব। মেঘা মনে মনে ভাবে, ডাক্তার বোবা নাকি? কথা বলল না, শুধু মাথা নাড়ল। না, বোবা হবে কেন? সাধারণত বোবারা কানে শুনে না। উনি যদি বোবা হতেন, ওনার পক্ষে এত বড় একজন ডাক্তার হওয়া সম্ভব হতো না। হয়তো ডাক্তার অনেক চুপচাপ থাকে, তাই কথা বলে না। আমি মেঘার সাথে গেলাম অন্য ডাক্তারদের সাথে দেখা সাক্ষাৎ করতে। গিয়ে দেখা সাক্ষাৎ করলাম। আর অপারেশন কাজ শুরু করবো, তাই রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে বললাম। আর এইদিকে আজ হিরোর মতো মরিয়ম প্রাইভেট হাসপাতালে এন্ট্রি নিলেন ডক্টর মনির চৌধুরী। ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ব্লেজার, ব্ল্যাক ঘড়ি, ব্ল্যাক শু, পুরোই ব্ল্যাক বয়। শুধু মুখটা উজ্জ্বল সুন্দর। এতে মনিরকে আজ অনেক সুন্দর দেখাচ্ছে। যে কোনো মাইয়া দেখলে বস্তা বস্তায় ক্লাস খাবে। আর ওইদিকে মুন্তাহা কম না। আজ কি মনে করে যেন ব্ল্যাক কালারের একটা থ্রি পিস পরে আসে। এতে মুন্তাহাকে চকলেট গার্লের মতো লাগছে। মনির অধীর আগ্রহে মুন্তাহার জন্য বসে আছে। কখন মুন্তাহা আসবে? কিন্তু মুন্তাহার আসার কোনো খবর নেই। অল্প কিছু সময়ের মধ্যেই মুন্তাহা চলে আসে। মুন্তাহাকে দেখে মনির চোখ ফেরাতে পারছে না। মুন্তাহারও একই অবস্থা। কিছু সময় পর মুন্তাহাই ভেবে চলে গেল যে যদি আমি ওনার দিকে এইভাবে তাকিয়ে থাকি তাহলে ওনার দাম বেড়ে যেতে পারে। সত্যি মেয়েরা পারেও বটে। মুন্তাহা চলে যাওয়ার দিকে মনির হাবলার মতো তাকিয়ে রইল এবং কিছু সময় পর ওর মামার কাছে চলে গেল। গিয়ে জয়েন করে রোগী দেখতে চলে গেল। এইদিকে মুন্তাহা ভাবছে উনি এই হাসপাতালে কি করে। শুনলাম কাল নাকি একজন নতুন ডাক্তার নিছে। ওনাকে তো আবার নেয় নাই। হায় আল্লাহ, তাহলে তো আমি শেষ। ওনারে দেখলে তো নিজেকে কন্ট্রোল করতে পারি না, খালি মন চাই ওনারে খেয়ে ফেলি। আল্লাহ, তুমি আমাকে রক্ষা কইরো। এরপর মুন্তাহা রোগী দেখতে চলে যায়। মনিরের মুন্তাহা যেদিকে রোগী দেখে সেই দিকে আর রোগী দেখতে আসে। আসলে রোগী দেখতে আসে না, আসে মুন্তাহাকে দেখতে। রোগী দেখা এটি সাধারণ আমন্ত্রণ মাত্র। এইদিকে আমি অপারেশন থিয়েটারে। দীর্ঘ 4 ঘন্টা পর অপারেশন সম্পূর্ণ করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালোভাবেই অপারেশন করতে পারছি। খুব সাবধানে সহিত করতে হয়েছে, বিন্দু মাত্র ভুল করি নাই। অপারেশন শেষ করে রোগীকে বেডে পাঠিয়ে দিলাম। আর আমি সোজা বাসায় চলে আসলাম, কারণ এখানে এগুলো চেঞ্জ করা যাবে না।
করলেই ধরা পড়ে যাব। তবে আসার সময় বলে আসছি যে রোগীর ৪৮ ঘন্টা পরে জ্ঞান ফিরবে। আর কেউ যেন রোগীর সামনে কান্নাকাটি না করে বা জোরে কথা না বলে। রোগীকে কমপক্ষে ৩ মাস বেড রেস্টে রাখতে হবে। মেঘা, মেঘার মামি, মেঘার পরিবারের সবাই ওর মামাকে দেখতে গেল। আর আমি বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। এক ঘুমই বিকেল। বিকেলে বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজে গেলাম। নামাজ পড়ে একটু আমেরিকার কিছুটা অংশ ঘুরতে বের হলাম। আমেরিকা বিশাল বড় একটা রাষ্ট্র। এখন এইটা সম্পূর্ণ ঘোরা সম্ভব না। আর এইখানে আমার একটা পছন্দের জায়গা আছে। সুযোগ পাইলে এখানে আমি মাঝে মাঝে আসতাম। বাংলাদেশে যাওয়ার পর এখানে আর আসাই হয় না। দীর্ঘ ১ ঘন্টা পর সেখানে যাইয়া পৌঁছলাম। আর বাংলাদেশে ডক্টর মনির চৌধুরী তো মুন্তাহার প্রেমে অন্ধ হয়ে গেছে। মনির তো মুন্তাহা বিনি কিছুই বুঝে না। উনি যে একজন বড় ডাক্তার, উনার যে বিশাল বড় একটা দায়িত্ব আছে তিনি তা প্রায় ভুলেই গেছেন। সারাক্ষণই মুন্তাহার ভাবনায় মগ্ন থাকে, এমনকি খাওয়ার সময়ও। একদিন খাবার টেবিলে খাবার সময় খাওয়া বাদ দিয়ে শুধু ভাত নাড়াচাড়া করতেছে। এটা দেখে মনিরের মা মনিরকে বলে, মনিরের মা, কিরে খাচ্ছিস না কেন? কি হয়েছে? মনির, না মা আর খাবো না, পেট ভরে গেছে। মনিরের মা, খাবার খেলি না এখনই পেট ভরে গেছে? তোর তো আবার শরীর খারাপ টারাপ হলো না তো? মনির, না মা আমি ঠিক আছি, তবে একটা কথা জেনে রাখো, আমি আর তোমাদের ছেড়ে বিদেশে আর যাবো না, দেশেই ডক্টরি করবো এবং তোমাদের সাথেই থাকবো। এটা শুনে মনিরের মা খুব খুশি। আর হবেই না কেন, সব মাই চায় তার সন্তান তার কাছে থাকুক। কোনো মাই চায় না তার সন্তান দূরে থাকুক। শুধু পরিস্থিতি এর অভাবের জন্য সন্তানকে দূরে পাঠায়। তবে এতে মায়ের যে কতটা কষ্ট হয় একজন মাই ভালো জানে। মায়ের কোনো তুলনা নাই। দীর্ঘ ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে হাজারো যন্ত্রণা সহ্য করে সন্তানকে দুনিয়াতে আনে। নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইয়ে বড় করে। অথচ এই নিমুখ হারাম বেঈমান সন্তান মৃত্যুকালে মাকে বোঝা মনে করে। হয় থেকে বৃদ্ধাশ্রমে পাঠায়, নয় নানাভাবে মায়ের উপর অত্যাচার করে। এমনকি মাঝে মাঝে মায়ের উপর হাতও উঠায়। ধিক্কার জানাই এমন সন্তানদের। এর সন্তান নামে কলঙ্ক। সবার কাছে বিনীত অনুরোধ, কেউ কখনো মা বাবার মনে কষ্ট দিও না। সেই সময় মায়ের এবং বাবার যথেষ্ট সেবা কইর। এই মাই তোমার জান্নাত। এবার গল্পে ফিরে যায়। ওইদিকে মুন্তাহারও রাতের ঘুম হারাম হয়ে গেছে মনিরের কারণে। মুন্তাহার সারাক্ষণই মনিরকে নিয়ে ভাবে। তবে মেয়েদের একটা বিশেষ গুণ আছে, এটা মানতেই হবে। গুণটি হলো, মেয়েরা হাজারো চিন্তার মধ্যে থাকলেও, হাজারো ভাবনা থাকলেও নিজের দায়িত্ব পালনে অটুট থাকে। মুন্তাহা ভাবে, আজ পর্যন্ত কোনো ছেলে আমার মন চুরি করতে পারল না। আর এই মনির এক ধাক্কায় আমার মন চুরি করে নিল। কি আছে এই মনিরের মাঝে? আচ্ছা, এমন তো নয় ছেলেটা দেখতে ভালো কিন্তু চরিত্র ভালো না? হতেও পারে ভালো ছেলেরা হাজার হাজার মেয়ের মন নিয়ে ছিনিমিনি খেলে, তাদের সব কেড়ে নিয়ে তাদের দূরে ঠেলে দেয়। না, মনিরকে তো এমন মনে হয় না। তবে ওকে আমার পরীক্ষা করতেই হবে। ওর সাথে সারা জীবন কাটাবো। ওকে তো আমার পরীক্ষা করে নিতেই হবে। কাল থেকে মিশন শুরু। আর এইদিকে দীর্ঘ ৪৮ ঘন্টা পর মেঘার মামার জ্ঞান ফিরে। মেঘা, মেঘার মামি, মেঘার পরিবার যায় মেঘার মামার সাথে দেখা করতে। আমি নিষেধ করে আসছি রোগীর সাথে যেন কেউ কথা না বলে, আর রোগীকে কেউ যেন উত্তেজিত না করে। আর মেঘাও একজন ডাক্তার, তাই সে কাউকে কথা বলতে দেয় নাই। সবাই শুধু দেখেই চলে গেছে। মেঘা আর একটা নার্স ওর মামা পুরসেবা করছে। সাথে মেঘার মামিও আছে। মেঘার আব্বু আম্মুকে মেঘার মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা মাঝে মাঝে দেখা করতে আসবে। আমি যে জায়গায় পৌঁছলাম সেটা হলো প্রবীণালয় ও এতিমখানা। এখানে প্রবীণ ও এতিমরা একসাথে থাকে, তাই এটার নাম করা হয়েছে প্রবীণালয় ও এতিমখানা। প্রবীণ ও এতিমখানা একসাথে করার সুবিধা হলো, প্রবীণদের থেকে কে নাই, এর এতিমরা তো এমনিতেই নেই। প্রবীণরা যাতে এতিমের পেয়ে নিজের সন্তানদের ভুলে থাকতে পারে, আর এতিমরা যাতে কিছুটা হলেও বাবা মায়ের ভালোবাসা পেতে পারে, তার জন্যই প্রবীণালয় ও এতিমখানা একসাথে করা হয়েছে। আমার এখানে খুব ভালো লাগে, এদের দেখলেই মনটা জুড়িয়ে যায়। এরা যে এতিমেদের দেখলে বোঝা যায় না কত আনন্দে দিন কাটায় এরা। পাড়াপাড়ি, হাসাহাসি, খেলাধুলা আর মাঝে মাঝে পড়াশোনা করে এদের সুখী দিন কেটে যাচ্ছে। এর দেখলে মনে এক প্রকার তৃপ্তি আসে, যা বলে বোঝানো যাবে না।
আমি ওদের সাথে অনেকক্ষণ নেটিয়ে খাবার ও টাকা পয়সা দিয়ে চলে আসলাম। আর এইদিকে বাংলাদেশে মনি ন্যায্য করেই হোক মুন্তাহার সাথে কথা বলবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু মুন্তাহা তো আর মনিরকে পরীক্ষা করবে বলে ঠিক করেছে। মুন্তাহা আজ অনেক প্ল্যান করছে মনিরকে পরীক্ষা করার জন্য। এর জন্য ও সাহায্য নিবে ওর অ্যাসিস্ট্যান্ট নার্স ইরার। ইরাও তো অনেক সুন্দরী আর স্মার্ট একটা মেয়া। যে কোনো ছেলেকে অল্প সময় ঘায়েল করতে পারে ইরা এতটা সুন্দর। তাছাড়া ইরার বর্ণনা আগিয়ে দিচ্ছি, তাই এখন আর বেশি দিলাম না। মুন্তাহা ইরাকে এজন্যই ব্যবহার করবে, যদি মনির নেবাজ হয় তাহলে সে ইরার সাথে রিলেশন করতে রাজি হবে, আর যদি তা না হয় তাহলে মনির রাজি হবে না। তখন মুন্তাহা মনিরকে প্রপোজ করবে এবং খুব তাড়াতাড়ি তারা বিয়ে করে নিবে। মুন্তাহা রাতে ইরাকে বুঝিয়ে বলছে। ইরা কিছুতেই রাজি হচ্ছিল না। অনেক রিকোয়েস্টের পর ইরা রাজি হয়েছে। এতদিনে ইরা আর মুন্তাহার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে। আর এইদিকে আমি রাতে বাসায় ফিরে আসি। এসে মাসুদকে বলি, মাসুদ আমি কালই বাংলাদেশে ফিরে যাব, তুই সবকিছুর ব্যবস্থা কর। মাসুদের কয়টা দিন থেকে যা, তুই তো আসিস না, অনেক ব্যস্ত মানুষ, আর কয়টা দিন আমার সাথে থেকে যা। আমি নারে বন্ধু আর থাকতে পারবো না, আমার কালই চলে যেতে হবে। তুই বাংলাদেশে যা স্তরে নিয়ে সারা বাংলাদেশ ঘুরমু। তুই এখন আমি যে কাল যাবো তার ব্যবস্থা কর। মাসুদ আচ্ছা করতেছি, তুই এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমি সবকিছুর ব্যবস্থা করতেছি। আমি ওকে। মাসুদ চলে গেল সবকিছুর ব্যবস্থা করতে, আরই চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। ওইদিকে মেঘা সবসময় ওর মামার খেয়াল রাখছে, বারবার সবকিছু চেক করছে। মাঝে মাঝে মেঘার মামি মেঘার মামাকে খাওয়াচ্ছে। মাঝে মাঝে মেঘার মা বাবা মেঘার মামাকে এসে দেখে যায়। এত ব্যস্ততার মধ্যে মেঘা আমাকে প্রায় ভুলেই গেছে। হঠাৎ মেঘার ফোনে একটা সিম কোম্পানির মিনিট অফারের একটা মেসেজ আসে। মেসেজের শব্দে মেঘা ফোনের দিকে তাকায়। আর কি মেসেজ এসেছে সেটা দেখার জন্য মেঘা ফোন হাতে নেয়। মেসেজ পড়ে দেখে সিম কোম্পানির মিনিট অফার, এটা দেখে মেঘা বিরক্ত হয়। তবে মেসেজ অপশন থেকে বের হতেই মেঘার আমার কথা মনে হয়। মেঘা ভাবে আর কতদিন হলো ইসরাফিলের খোঁজ নেওয়া হয় না। কেমন আছে আল্লাহ ভালো জানে, দেখি একটু ফোন দিয়ে কেমন আছে। এই ভেবে মেঘা আমাকে ফোন দিল। আমি কেবল খাওয়া দাওয়া করে ঘুমালাম, অমনি আমার ফোনটা বেজে উঠল। সালের কি একটা ডিস্টার্ব। এই ফোনের জ্বালায় একটু শান্তি মতো ঘুমাতে পারি না, জাস্ট অসহ্য। অনেক বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিলাম, কিন্তু ফোনটা হাতে নেওয়ার সাথে সাথে সমস্ত বিরক্তি নিমিশেই উধাও। কারণ আমার ক্রাশ মেঘা আমাকে ফোন দিচ্ছে। কতদিন ধরে মেঘার সাথে কথা বলি না, যাক আজ একটু বলি এই ভেবে ফোনটা রিসিভ করলাম। আমি আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? মেঘা ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ইসরাফি সাহেব? আমি আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। আপনার কি খবর? আর ওইখানে যাইয়ে তো আমার ভুলেই গেছেন, কোনোদিন তো ফোনও দিলেন না। মেঘা আর বললেন না ইসরাফি সাহেব, মামার এই অপারেশনের কারণে খুব ব্যস্ত ছিলাম, তাই খোঁজ নেওয়া হয় নাই। আমিও আচ্ছা। তা আপনার মামা এখন কেমন আছেন? মেঘা আছে মোটামুটি আগে থেকে ভালো। আল্লাহর রহমতে অপারেশনটা খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। আমি আলহামদুলিল্লাহ। যাক তাহলে কোনো সমস্যা হয় নাই। আপনি কবে আসবেন? মেঘা কোনো সমস্যা হয় নাই, আমি কয়েকদিন পরেই চলে আসবো। আমি আচ্ছা তাহলে আইসেন, আর নিজের খেয়াল রাখেন। আমি এখন ঘুমাবো, গুড নাইট। মেঘা ওকে গুড নাইট। তারপর মেঘা ফোন কেটে দিল, আর আমি দিলাম ঘুম। পরের দিন সকালে আমি আমেরিকার বিমানবন্দরে। আমাকে বিদায় দিতে আমার সাথে মাসুদ আসছে। অল্প সময়ের মধ্যে বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে। আমি মাসুদকে বিদায় জানিয়ে বিমানে গিয়ে আমার সিটে গিয়ে বসলাম। অল্প কিছু সময়ের মধ্যে বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলো। আমি কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। এইদিকে বাংলাদেশে আদিরা মুন্তাহার কথা মতো কাজ করার প্রিপারেশন নিচ্ছে। ও আগে থেকেই প্ল্যান করছে আর ওকে কি কি করতে হবে। আজ ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায় মনিরের। ও আজ স্বপ্নে মুন্তাহাকে নিয়ে হানিমুনে যায় সাজেক। ও স্বপ্নে আজ মুন্তাহাকে বিয়ে করেছে। ওর ইচ্ছা হানিমুনে যাই বাসর করব।
তাই ওর বিয়ের দিনই মুনতাহাকে নিয়ে হানিমুনে যায় মনির। চারিদিকে কি সুন্দর প্রকৃতি, তার মাঝে আজ মনির বিয়ে করছে, তাও আবার মনের মানুষকে। আর কি যে আনন্দ লাগছে মনিরের তা বলে বুঝাতে পারবো না। অল্প কিছু সময়ের মধ্যে কিছু পার্লারের মেয়েরা সাজিয়ে দিয়ে গেল। একটা ঘরে মুনতাহাকে রেখে মেয়েগুলো চলে গেল। মনিরের অপেক্ষা না করে সরাসরি ওই ঘরে ঢুকে পড়ল। মুনতাহা যখনই মনিরকে সালাম করতে যাবে, মনির মুনতাহাকে কোলে তুলে ঠেটে ফেলে দেয়। তারপর মনির ধীরে ধীরে মুনতাহার দিকে এগিয়ে যায় বাসর করার জন্য। কেবলই মনির মুনতাহাকে লিপ কিস করতে যাবে, অমনি ওর মায়ের ডাকে ঘুমটা ভেঙে যায়। আহারে বেচারা, বাসরটাও করতে পারল না। এক রাশ বিরক্তি নিয়ে মনির ঘুম থেকে উঠল। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হলো হাসপাতালের উদ্দেশ্যে। আজ 4 দিন হলো মেঘার মামার জ্ঞান ফিরছে। মেঘা সর্বোচ্চ দিয়ে মেঘার মামার সেবা করছে। সাথে একটা নার্সও মেঘার মামি মেঘাকে সাহায্য করছে। মেঘার সেবায় মেঘার মামা কিছুটা সুস্থ। আর কিছুদিনের মধ্যেই মেঘার মামা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আশা করা যাচ্ছে। আমি দীর্ঘ 3 ঘন্টা পর বাংলাদেশ বিমানবন্দরে এসে পৌঁছালাম। সেখান থেকে সোজা আমার বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। আসার সময় খাবার কিনে নিয়ে আসছিলাম, তাই খেলাম। জার্নি করার কারণে ক্লান্ত, তাই ঘুমালাম। কাল থেকে আবার জয়েন করবো হাসপাতালে। তবে আমেরিকা যাওয়ার সময় ম্যানেজারের কাছ থেকে ছুটি নিয়েছিলাম। আমার এক আত্মীয় অসুস্থ আর আমার যাওয়াটা খুব ইমার্জেন্সি, এটা বলে। মেঘার ছুটি থাকায় আমারও ছুটি দিতে কোনো অসুবিধা হয়নি, কারণ আমি মেঘার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়। তাই কোনো সমস্যা হয়নি, অন্যথায় সমস্যা হতো। আজ মুনতাহা আগিয়ে আসছে হাসপাতালে লুকিয়ে লুকিয়ে মনিরকে ফলো করতে। আজ মনিরকে ফলো করে দেখবে যে মুনতাহা মনিরের যোগ্য কিনা, নাকি ও কোনো মেয়েবাজ। তবে মুনতাহার বিশ্বাস মনির কোনো মেয়েবাজ না। দেখা যাক মুনতাহার বিশ্বাস কতটুকু সত্যি হয়। মনির মুনতাহার কথা ভাবতে ভাবতে হাসপাতালে ঢুকছিল। আর ইরা যেন কি কাজে একটু বাহিরে যাচ্ছিল। মনিরকে দেখে ইরার প্ল্যানের কথা মনে পড়ল। ইরা ইচ্ছে করেই মনিরের সাথে ধাক্কা খেল। মনির ইরাকে সরি বলে চলে গেল, কিন্তু ইরাকে তুলল না। অবশ্য এটা মুনতাহা দূরে থেকে দেখছিল। মুনতাহার অনেক জ্বলছিল। সব মেয়েরই জ্বলে তার প্রিয় মানুষের সাথে অন্য মানুষ ধাক্কা খেলে। মুনতাহার ইচ্ছা করছিল ইরাকে খেয়ে ফেলতে, কিন্তু মুনতাহা তো মনিরকে পরীক্ষা করার জন্যই তো ইরাকে দিয়ে এসব করাচ্ছে। তবে মুনতাহা এইটুকু বুঝতে পারল মনিরের মেয়ের প্রতি লোভ নাই, না হলে এতক্ষণে ইরাকে পটানোর চেষ্টা করত। এই ভেবে মুনতাহা শান্তি পেল। ইরাও বুঝতে পারল মনির অন্য সকল ছেলেদের মতো না, ওই মুনতাহার জন্য পারফেক্ট। তবে মনির মুনতাহাকে ভালোবাসে কিনা আমি জানবি। মনির সরাসরি হাসপাতালের ভিতর চলে যায়, গিয়ে মুনতাহার খোঁজ করতে থাকে। কিন্তু আজ মুনতাহাকে মনির খুঁজে পায় না, কারণ আজ মুনতাহা মনিরকে লুকিয়ে লুকিয়ে ফলো করছে। মনির মুনতাহাকে খোঁজার জন্য মুনতাহা যেদিকে রোগী দেখে সেদিকে যায়, কিন্তু হঠাৎ ইরা এসে মনিরকে প্রপোজ করে। এমনিতেই মুনতাহাকে খুঁজে পাচ্ছে না, তার মধ্যে আবার অতিরিক্ত ঝামেলা, তাই মনির ইরাকে মনির একটা চড় মারে। আর মনির বলতে থাকে, মনির একটা কথা শুনে রাখো, আমি মুনতাহাকে প্রথম যেদিন দেখছি সেদিনই মুনতাহারে এই মনে জায়গা দিয়ে ফেলছি। এই মনের আনাচে কানাচে শুধু মুনতাহার বসবাস। আমার সমস্ত ভাবনা জড়িয়ে এখন শুধু মুনতাহা। যদিও তোমার আমাকে তোমার মনের কথা জানানোর অধিকার আছে, কারণ তুমি একজন স্বাধীন নাগরিক, তোমার একজনকে ভালো লাগতে পারে। তবে তোমাকে চড় মারা আমার উচিত হয়নি। আসলে আমি অনেকক্ষণ ধরে মুনতাহাকে খুশি পাচ্ছি না, তাই মেজাজটা খারাপ হয়ে আছে। তার মধ্যে তুমি এসে প্রপোজ করছো, তাই রাগ কন্ট্রোল করতে না পেরে তোমাকে চড় মেরেছি, তার জন্য সরি। ইরা, আচ্ছা ঠিক আছে, তবে রাগটাকে কন্ট্রোল করতে শিখেন, ভবিষ্যতে কাজে লাগবে নয়, কিন্তু সংসারে অশান্তির সৃষ্টি হবে। তবে শুভকামনা রইল আপনাদের জন্য। দূর থেকে সবই লক্ষ্য করছিল মুনতাহা। মুনতাহা তার জন্য যোগ্য কাউকে পেয়ে গেছে। মুনতাহা এমনটাই চেয়েছিল যার ভাবনা জুড়ে শুধু মুনতাহা নিজেই থাকবে। মুনতাহা তার মনের মানুষকে পেয়ে গেছে, আর সেটা হলো মুনতাহা সিদ্ধান্ত নিল আজ মনিরকে প্রপোজ করে মনিরকে নিজের করে নিব। নয়তো কোনো ডাইনি এসে জাদুমন্ত্র করে মনিরকে বশ করে নিতে পারে। তাছাড়া আমরা দুজনেই প্রতিষ্ঠিত, এখানে কেউ কোনো সমস্যা করতে পারবে না। মুনতাহা সরাসরি একটা ফুল নিয়ে সরাসরি মনিরের সামনে প্রপোজ করে বলে,
মুনতাহার জীবনে ভালোবাসা কি এইটা আমি বুঝি না, আর কেমন হয় সেটাও আমি জানি না, তবে আমার সারাটা ভাবনা জুড়েই শুধু তুমি। তুমি ছাড়া কিছু ভাবতে পারি না। তুমি আমার রাতের ঘুম কেড়ে নিছো। তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। শুধু বারবার মন চায় তোমার কাছে ছুটে যাই। এটাকে যদি ভালোবাসা বলে তাহলে আমি তোমাকে ভালোবাসি মনির। আমি তোমাকে ভালোবাসি। দিবি কি আমাকে সারাটা জীবন তোমার বুকে মাথা রেখে কাটাতে? কথা দিলাম কখনো ছেড়ে যাব না তোমাকে। মনির অবাক হয়ে গেছে মুনতাহার প্রপোজে। মনির ভাবছিল মনির শুধু একাই মুনতাহাকে একাই ভালোবাসে, কিন্তু মুনতাহা যে মনিরকে ভালোবাসে আর মুনতাহা যে মনিরকে প্রপোজ করবে এটা মনিরের ধারণার বাইরে ছিল। মনিরের মুনতাহার সাথে মজা করার জন্য বলল, মনির মুনতাহা আই এম সরি। মুনতাহা কি? মনির তোমার আব্বু আমার শ্বশুর আর তোমার আম্মু আমার শাশুড়ি। মুনতাহা কুত্তা এইভাবে কেউ একসেপ্ট করে? যা তোর সাথে কোনো কথাই নাই। এই বলে মুনতাহা চলে যেতে নেয়। মনির মুনতাহার হাত ধরে টান দিয়ে বাহুডোরে আটকে নেয় মনির। মনির বলে, মনির এই পাগলি আমাকে ছেড়ে কোথায় যাও? তোমাকে আর কোথাও যেতে দিব না। সারা জীবন তোমাকে এই বাহুডোরে আগলে রাখবো। আর কিছুদিনের মধ্যে এই বুকে মাথা রাখার অধিকার পার্মানেন্ট করে দিব। মুনতাহা হোম। এখান থেকেই শুরু হলো মনির আর মুনতাহার প্রেম কাহিনী। আর এইদিকে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। অল্প সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছে গেলাম। আমেরিকায় এসে মেঘা আজ 7 দিন হয়ে গেল। মেঘা হাসপাতাল থেকে মাত্র 10 দিনের ছুটি নিয়ে আসে। মেঘা একজন ডাক্তার হওয়ায় 10 দিনের বেশি ছুটি নিতে পারেনি। আর 2 দিন পরেই মেঘার চলে যেতে হবে বাংলাদেশে। মেঘার মামা এখন অনেকটাই সুস্থ। আর কিছুদিনের মধ্যেই মেঘার মামা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। মেঘার একটা পিচ্ছি মামাতো বোন ছিল। সে ছোটবেলায় হারিয়ে গেছে। মেঘার মামা ও মামি বাংলাদেশে মেঘাদের বাড়িতে বেড়াতে যাইতেছিল। সাথে মেঘার পিচ্ছি মামাতো বোন ছিল। হঠাৎ তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। ভাগ্যক্রমে মেঘার মামা ও মেঘার মামি দুজনেই বেঁচে যায়। হারিয়ে যায় মেঘার পিচ্ছি মামাতো বোনটা। সেখান থেকেই মেয়ে হারানোর কষ্টটা মেঘার মামার মনে ব্যাপক প্রভাব ফেলে। সবচেয়ে বেশি ভালোবাসত মেঘার মামা মেঘার মামাতো বোনকে। সব বাবারই চোখের মনি তার মেয়ে। মেঘার মামা মেয়ে হারানোর বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। এক প্রকার ডিপ্রেশনের ফলে ওনার ব্রেনে এই সমস্যাটা হয়, তারপরে টুকু তো আপনারা জানেনই। তবে মেঘার মামা সমস্ত বাংলাদেশ তন্ন করে খুঁজে কিন্তু কোথাও পায়নি। আজও অপেক্ষায় আছে তারা একদিন ঠিকই খুঁজে পাবে মেঘার মামাতো বোনকে। হাসপাতালে গিয়ে তো অবাক খেল না, হাসপাতালে মনিরকে দেখতেছি। মনির এখানে নতুন ডাক্তার। মনির এখানে থাকলে তো সবচেয়ে বড় সমস্যা। মনির এখানে থাকলে তো আমি ধরা পড়ে যাবো। মনির এখানে থাকলে আমি কেন ধরা পড়ে যাবো তাই তো জানতে চাইতেছেন আপনারা? আমিই বলতেছি। আপনাদের কি মনে আছে আমি, মাসুদ আর একজন আমরা 3 জন বেস্ট ফ্রেন্ড ছিলাম? আর একজন হলো সেই মনির। আমি সবাই একসাথে লেখাপড়া করে ডাক্তার হয়েছি। সবাই যার যার মতো ডাক্তারি নিয়ে ব্যস্ত থাকি, তবে মাঝে মাঝে ফোনে যোগাযোগ হয়। আমি যে এই হাসপাতালে থাকি তা মনির জানে না। শুধু মনির কেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আবার আপনারা বলবেন মেঘা, ইরা, মুনতাহা ওরা তো জানে। আরে ওরা তো আমাকে ওয়ার্ড বয় হিসেবে জানে। আমি যে টপ ডাক্তার সেটা ওরা জানে না। কিছুতেই মনিরের সামনে পড়া যাবে না, তাই বুদ্ধি করে একটা ক্যাপ কিনে আনলাম। মাস্ক তো সবসময় পরতেই হয়। ক্যাপ আর মাস্ক পরলে সহজে মনির আমাকে চিনতেই পারবে না। আমি আমার কাজ করার জন্য অন্যদিকে চলে গেলাম। কাল একজন ডাক্তার অবসর নিবে। দীর্ঘদিন তিনি এই হাসপাতালে আছেন। কাল ওনাকে বিদায় দেওয়ার জন্য বড় একটা আয়োজন করা হয়েছে। উনি সততার সহিত দীর্ঘদিন ধরে ডাক্তারি করে আসে। ওনাকে দ্বারা আজ পর্যন্ত কেউ দুর্নীতি করাতে পারে নাই। উনি ওনার সততায় তীব্র অটুট ছিল। আপনার মতো ডাক্তার সমগ্র বিশ্বে অনেক দরকার। কেউ বাধ্য হয়ে দুর্নীতি করে, আবার কেউ লোভে পড়ে দুর্নীতি করে। তবে এইসব ওনাকে ছুতেও পারেনি। এতক্ষণ তো ওনার বিষয়ে বললাম, আসলে তো ওনার নামটাই বলা হলো না। ওনার নাম মোর শাকিল খান। উনি কানাডা মেডিকেল কলেজ থেকে ডক্টর হয়েছেন। উনি অনেক জায়গায় ডক্টরি করেছেন, তবে দীর্ঘদিন ধরে এই মরিয়ম প্রাইভেট হাসপাতালে ডক্টরি করছেন। মনির সুযোগ বুঝে হাসপাতাল থেকে বের হয়ে শপিং মলে যায়। শপিং মলে যাইয়া মুনতাহার জন্য নীল রঙের শাড়ি,
চুড়ি আরো অন্যান্য জিনিস সাথে ওই শাড়ির সাথে ম্যাচিং করে নিজের জন্য একটা ব্লেজার কিনে আনে। এনে মুন্তাহাকে গোপনে এগুলো দেয় আর কাল এগুলো পরে আসতে বলে। আজ সন্ধ্যায় ওরা চলে যায় আর কিছু লোক এসে হাসপাতাল সাজানোর কাজে লেগে পড়ে। তারা রাতের মধ্যেই হাসপাতালটা সাজিয়ে ফেলে। মাছুদ কি যেন ভেবে আর মনিরকে ফোন করে, হয়তো অনেকদিন ধরে কথা হয় না বলে। মনির মাছুদের ফোন রিসিভ করে। মনির, আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছিস? অনেকদিন ধরে কথাই হয় না। মাছুদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? তুই তো আমাদের ভুলেই গেছিস। মনির, আলহামদুলিল্লাহ ভালো আছি। না রে দোস্ত, ভুলি নাই, তবে তোদের না জানিয়ে একটা কাজ করে ফেলছি। মাছুদ, কি কাজ শুনি? মনির, দোস্ত আমি একটা মেয়েরে ভালোবেসে ফেলছি। সে রাজি এবং সেই আমাকে প্রপোজ করছে। মাছুদ, কি এত কাহিনী করে ফেলছ শালা বেঈমান, তুই আমাদের জানাস নাই? থাকা বাদ দে, বল মেয়েটা দেখতে কেমন, কবে আমাদের দেখাবি? মনির, মেয়েটা দেখতে খুবই সুন্দর। আজই তুই বাংলাদেশে চলে আয় আর আয়শা তুই নিজের চোখে দেখিস। মাছুদ, আচ্ছা আমি আজই আসতেছি। আমার বন্ধুরা এমনই বলা মাত্রই সবাই সবার কাছে যাই আমরা। বন্ধু এমন হওয়াই দরকার। মাছুদ রেডি হয়ে বাংলাদেশে আসার জন্য বের হয়ে আসলো। আগেই বলছি মাসুদের টিকিটের কোনো সমস্যা হয় না, ও বলা মাত্রই ওকে ইমার্জেন্সি টিকিট দিয়ে দেওয়া হয়। ও সরাসরি এয়ারপোর্টে গিয়ে বিমানে গিয়ে বসলো। আমি আমার মতো কাজ করে আমি রাতে বাসায় ফিরলাম। আমার রাতে বাড়ি ফেরার কারণ হলো আমি একজন ওয়ার্ড বয়। আমার সমস্ত কাজ ছেড়ে তারপর আসতে হয়েছে, তার মধ্যে আজ হাসপাতাল সাজাচ্ছে, তাই আমার বাড়ি ফিরতে রাত হয়েছে। আসার সময় খাবার কিনে নিয়ে আসছি, জানি আজ রান্না করতে পারবো না। আয়েশা গোসল করে খাবার খেয়ে দিলাম, ঘুম। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি এসে পড়লাম। আজ অনুষ্ঠান, তাই তাড়াতাড়ি এসে পড়লাম, আজ অনেক কাজ করতে হবে। কাল চলে আসবে মেঘা, অথচ আজ বড় অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারলো না। মেঘার মামা প্রায় অনেকটাই সুস্থ। মেঘার যেহেতু ছুটি শেষ, তাই সে ওখানে আর থাকতে পারবে না, তবে ফোনে যোগাযোগ রাখবে। মেঘাদের বিমানের টিকিট নিয়ে কোনো সমস্যা নাই, কারণ মেঘার মামা চাইলে পুরো বিমানটাই মুহূর্তের মধ্যে কিনে ফেলতে পারে। আমি আগেই বলছি, মেঘার মামা আমেরিকার সবচেয়ে বড় ধনী, তার টাকা পয়সার অভাব নাই। প্রেসিডেন্টও তার কথা মতো চলে, তবে তার ক্ষমতা দেখায় না। মেঘার মামার সবই আছে, শুধু সন্তান নামক জিনিসটা নেই। ছিল একটা মেয়ে, তার ছোট থাকতে হারিয়ে গেছে। মেয়ের আদর কমে যাবে আর সন্তান নেয়নি মেঘার মামা। তাহলে ভাবেন কতটা চোখের মনি ছিল মেঘার মামাতো বোন। মেঘার মামাতো বোন হারিয়ে যাওয়ার পর মেঘার মামা মানসিকভাবে প্রচুর ভেঙে পড়ে যাওয়ার কারণে আর কোনো সন্তান নেয়নি। এখন সে সন্তান হারা। রাতে বাংলাদেশে এসে পৌঁছেছে মাছুদ। মাছুদকে রিসিভ করতে গেছে মনির। মাছুদকে নিয়ে সরাসরি বাসায় নিয়ে আসে মনির। মাছুদ মনিরের মা বাবার সাথে কথা বলে দেয় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেয়, দুজনেই ঘুম। আজ মুন্তাহা মনিরের দেওয়া শাড়ি, চুড়ি ইত্যাদি পরছে। হাজার হোক ভালোবাসার মানুষ দিয়েছে বলে কথা। যাই হোক, মনিরের পছন্দ খারাপ না। নীল শাড়িতে মুন্তাহাকে নীল পরীর মতো লাগছে। মুন্তাহা নিজেকে আয়না দেখে আর মনে মনে বলে, মুন্তাহা, ইস আমার বরটার খুব সুন্দর পছন্দ আছে, মানতেই হবে। আমাকে তো আজ অনেক সুন্দর দেখাচ্ছে, তবে মনিরকে কেমন দেখাবে? আর মনিরই বা কেমন ড্রেস পরে আসবে? এমনিতেই ওকে যে কোনো ড্রেসই অনেক সুন্দর লাগে, আর আজ যদি অনুষ্ঠান উপলক্ষে আরো ভালো ড্রেস পরে আসে তাহলে তো নিজেকে কন্ট্রোলই করতে পারবো না। এমনিতেই মনিরকে স্ট্রবেরির মতো লাগে, খালি মনে চায় ওকে খেয়ে ফেলি। আল্লাহ আজকে কন্ট্রোল করার তৌফিক দিও। আমি চাই না বিয়ের আগেই কিছু হোক। আল্লাহ তুমি রক্ষা কইরো। আজ এরা অনুষ্ঠান উপলক্ষে গোলাপি রঙের একটা শাড়ি, গোলাপি চুড়ি সবকিছু ম্যাচিং করে পড়ছে, এতে এরাকে অনেক সুন্দর লাগছে। মনিরের মাছুদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়। মনির মুন্তাহার সাথে ম্যাচিং করে নীল রঙের ব্লেজার পরছে, বাকিগুলো সাদা আর কালো, যেমন সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শু। এতে মনিরকে পুরো নায়কের মতো লাগছে। মাছুদ সাদা টি শার্ট, কালো ব্লেজার, কালো শু, কালো সানগ্লাস, কালো ঘড়ি পরে যাচ্ছে। মাছুদ প্রায় সময় এগুলো পরে। আমাদের বন্ধুদের মধ্যে অনেক নীল, সেটা যে কোনো বিষয়েই হোক। কালো আমাদের তিনজনেরই পছন্দের কালার। যাই হোক, ওরা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। বেচারা আমি এইদিকে সব কাজ করে শেষ, এখন আমি বের হয়ে যাব।
কেননা এখানে আমার আর কাজ নেই, দ্বিতীয়ত আমার ক্রাশ মেঘা নেই, তৃতীয়ত এখানে থাকলে মনিরের কাছে ধরা পড়তে পারি। তাই আমি বেরিয়ে পড়লাম এতিমখানার উদ্দেশ্যে। অনেকদিন ধরে এতিমখানায় যাওয়া হয় না। আপনাদের কি মনে আছে আহাদের কথা? আহাদকে আর দেখতে যাব। তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম এতিমখানার উদ্দেশ্যে। এইদিকে মুন্দাহা চলে আসে হাসপাতালে। মুন্দাহা সবকিছু ঠিক আছে কিনা তা দেখতে চলে গেল। ইরাও হাসপাতালে চলে আসে। ইরাও মুন্দাহার সাথে দেখা করতে চলে গেল। মনির ও মাসুদ হাসপাতালে প্রবেশ করে। মনির মাসুদকে হাসপাতালটা একটু ঘুরে দেখতে বলে মনির চলে গেল ওর মামার সাথে দেখা করতে। আপনারা তো জানেন মনিরের মামা এই হাসপাতালের ম্যানেজার। হাসপাতালে ঘটল আরেক অঘটন। মাসুদ চারদিক দেখতে দেখতে যাচ্ছিল। ইরাও একটা দরকারি কাজে নিচ দিকে যে নিচে যাচ্ছিল তখন ইরা আর মাসুদ অসাবধানতার জন্য ধাক্কা খায়। ফলে যখনই ইরা পড়ে যেতে নেয় তখনই মাসুদ খুব স্ট্রং। সামান্য ধাক্কায় ওর কিছুই হয় না। আমার স্কুল লাইফে ওকে অনেক ধাক্কা দিচ্ছি শয়তানি করে, কিন্তু ওর কিছুই হয়নি। ও প্রচুর স্ট্রং। মাসুদ তো ইরাকে দেখেছিলা, কি মায়াবী তার চেহারা, কি টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, এক কথায় মাসুদকে ঘায়েল করে ফেলেছে। অনেকক্ষণ যাবত এই রোমান্টিক সিনারিটা চলছিল। এক পিচ্ছির কান্নার শব্দে রোমান্টিক মুডটা নষ্ট হয়ে গেল। ইরে কিছুটা বিরক্ত হয়ে নিচে চলে গেল, আর মাসুদ এক ঘোরের মধ্যে চলে গেল। এইদিকে মনির তার মামার সাথে দেখা করে চলে আসে মাসুদকে খুঁজতে, কিন্তু সারা হাসপাতাল খুঁজেও কোথাও পায় না। পরে দেখে মাসুদ সিঁড়ির ওইখানে দাঁড়িয়ে রয়েছে। মনির, মাসুদ তুই ওইখানে কি করিস? তোকে আমি সারা হসপিটাল খুঁজেছি আর তুই সিঁড়ির ওইখানে কি করিস? মনিরের ডাকে মাসুদের ঘোর কেটে যায়। তখন মাসুদ বলে, মাসুদ এই মানে হাসপাতালের চারদিকটা ভালো করে দেখছিলাম। মনির, তুই একজন বড় ডাক্তার, আর তুই কিনা এইভাবে হাসপাতাল ঘুরে দেখছিস? বল, সত্যি কথা বল। মাসুদ এই মানে হয়েছে কি? আমি একটা অঘটন ঘটিয়ে ফেলছি। মনির, কি অঘটন আমাকে বল শুনি। মাসুদ, তেমন কিছু না, তোকে বাসায় গিয়ে বলবনি। তুই এক কাজ কর, তুই ফোন করে ভাবিকে আসতে বল আর আমার সাথে ভাবির পরিচয় করিয়ে দে। মনির, আচ্ছা একটু ওয়েট কর, আমি মুন্দাহাকে ফোন করে ডাকতেছি। এই বলে মনির মুন্দাহাকে ফোন দেয়। এই দিয়ে আমি এতিমখানায় আসছি। আসার সময় অনেক চকলেটের খাবার নিয়ে এসেছি। দেখি বাচ্চারা খেলতেছে। এদের হাসি খুশি মুখ দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। আমাকে দেখা মাত্র সব বাচ্চারা দৌড়ে এসে জড়িয়ে ধরল। আহাদও অনেক বড় হয়ে গেছে, আর কয়েক বছর পর ও এসএসসি পরীক্ষা দিবে। ওকেও আমি ডাক্তারি পড়াবো ইনশাআল্লাহ। আমি সব বাচ্চার সাথে খেলতে শুরু করলাম। ওরা বায়না করলো, তাই আর না করতে পারি নাই। এইদিকে মেঘা খবর পাইছে আজ নাকি ডক্টর শাকিল খানকে বিদায় দেওয়ার জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু আজ আসতে পারবে না, কাল আসতে হবে। মেঘার কাছে এই অনুষ্ঠানের চেয়ে মামার কাছে থাকা খুব জরুরি। আসলেও জরুরি। তবে কালকে মেঘাকে ফিরতে হবে, এই ভেবে মেঘার কিছুটা মন খারাপ। এইদিকে মনির মুন্দাহাকে ফোন দেয়। মনিরের ফোন পেয়ে মুন্দাহার সাথে সাথেই রিসিভ করে। মনে হয় এতক্ষণ মনিরের ফোনের অপেক্ষায় ছিল। মুন্দাহা রিসিভ করে বলে, মুন্দাহা, আসসালামু আলাইকুম, কেমন আছো মনির? মনির, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় তুমি? তাড়াতাড়ি আমার কেবিনে চলে এসো। আমার এক বন্ধু এসেছে, তার সাথে তোমার পরিচয় করিয়ে দিব। মুন্দাহা, আমি তো আমার কেবিনেই। আচ্ছা একটু দাঁড়াও, আমি আসতেছি। মুন্দাহা আসার সাথে সাথে মনির মুন্দাহার দিকে হা করে চেয়ে আছে। আজ মুন্দাহাকে এত সুন্দর লাগছে তা বলে বোঝানো যাবে না। মনির প্রায় সবকিছু ভুলেই গেছে কেন সে মুন্দাহাকে এখানে ডাকছে। মুন্দাহাও ঘোর লাগানো দৃষ্টিতে মনিরের দিকে চেয়ে আছে। ওইখানে যে মাসুদও আছে তা কারো খেয়াল নেই। মাসুদ বিষয়টি বুঝতে পারছে যে এটা মনিরের জিএফ। মাসুদ জোরে গলা খাপড় দেয় এবং মনিরকে বলে, মাসুদ শালা, এখনই তো সব দেখে শেষ করলি, বাসর ঘরে কি দেখবি? বাসর ঘরে দেখার জন্য কিছুটা রাখিস। মাসুদের কথায় দুজনের ঘোর কাটে এবং দুজনেই লজ্জা পায়। মনির বলে, মনির, তোর জন্য একটু শান্তিতে দেখতে পারলাম না। তুই শালা ডিস্টার্ব। ও মুন্দাহা, তোমাকে যে কারণে ডাকছি ও হলো মাসুদ আমার বন্ধু, আর মাসুদ ও মুন্দাহা তোরও ভাবি।
মাসুদ আসসালামু আলাইকুম ভাবি, আমি মনির, আমি মাসুদ মনিরের জানের বন্ধু। আমিও একজন ডাক্তার। আজ পর্যন্ত সিঙ্গেল আছি, আপনার কোনো বোন থাকলে আমার সাথে লাইন করাইয়ে দিতে পারেন। মুন্দাহা ওয়ালাইকুম আসসালাম, আমি মুন্দাহা, আমিও একজন ডাক্তার। তবে ভাই দুঃখের বিষয় আমার কোনো বোন নাই, তবে আপনি চাইলে আপনার জন্য ভালো মেয়ে খুঁজে দিতে পারি। মাসুদ মনে হয় তার আর দরকার হবে না, আমি আমার মনের মানুষ পেয়ে গেছি আর এই হাসপাতালেই সে আছে। মনির কি এত বড় একটা কাহিনী করছো স্যার, আমি জানি না। তুই আমাকে না জানিয়ে থাকতে পারলি? মাসুদ তুই তো আমাকে না জানিয়ে রিলেশন করে ফেলছিস। কিন্তু আমি তো করি নাই, তোরে বলছিলাম না আমি বাসায় গিয়ে বলবো, এটাই সেই কথা। মনির ও মনির, মাসুদ, মুন্দাহা আলোচনা করতেছে। আর এইদিকে ইরা মুন্দাহাকে খুঁজতে খুঁজতে ওদের কেবিনে যায়। ইরা, আরে মুন্দাহা ম্যাম, আপনি এখানে? আপনাকে আমি সারা হাসপাতাল জুড়ে খুঁজছি। মুন্দাহা ইরা দুজনেই খুব ভালো বন্ধু হয়েছে, দুজনে তুই অথবা তুমি বলেই ডাকে, তবে সবার সামনে আপনি করেই ডাকে। মুন্দাহা, এই তো মনির সাহেব একটু ডাকছিল, তাই একটু আসলাম। তা কি জন্য খুঁজতেছিলে আমাকে? ইরা সব ডক্টরকে ডাকতেছে, এখনই অনুষ্ঠান শুরু হবে, তাই আপনাকে ডাকতে আসি। মুন্দাহা, আচ্ছা তুমি যাও, আমরা আসতেছি। ইরা আচ্ছা বলে চলে গেল। ইরা চলে যাওয়ার সাথে সাথে মাসুদ মুন্দাহাকে জিজ্ঞেস করে, মাসুদ, আচ্ছা ভাবি ওনার নাম কি, বাসা কোথায়? মুন্দাহা, মাসুদ সাহেব, কেন কেন কেন? আপনি ওর কথা জিজ্ঞেস করছেন কেন? ডাল মে কুছ চালা হে। সত্যি করে বলেন তো, কাহিনী কি? মাসুদ, আমি বলছিলাম না মনের মানুষ পেয়ে গেছি, ওই সে। প্রথম দেখায় ওর প্রেমে, প্রথম দেখাই ওর উপর ফিদা। গিয়েছি, একটু আমার সাথে ওর লাইনটা করাইয়ে দেন প্লিজ। মুন্দাহা, আচ্ছা করাইয়ে দিব, আর ওর নাম ইরা, ওর বাসা এইখানে। মাসুদ, ধন্যবাদ ভাবি। চলেন এখন অনুষ্ঠানে যাই। মনির, হ্যাঁ চলে যাই। মনির, মাসুদ, মুন্দাহা অনুষ্ঠানের জন্য চলে গেল। আর এইদিকে মেঘা কাল চলে আসবে বলে ওর বাবা মাকে সবকিছু রেডি করতে বলছে। মেঘার বাবা মা মেঘার কথা মতো সবকিছু রেডি করতে শুরু করছে। কাল মেঘার মামার প্রাইভেট বিমান মেঘাদের বাংলাদেশে নামিয়ে দিবে, তাই তাদের টিকিট কাটা নিয়ে কোনো চিন্তা নেই। মেঘা সর্বোচ্চ দিয়ে তার মামার সেবা যত্ন করছে। আর এইদিকে আমি সবার সাথে খেলাধুলা করে সবার জন্য আনা খাবার ও চকলেট সবাইকে দিয়ে আমি চলে গেলাম এতিমখানার খাদেমের সাথে দেখা করতে। খাদেমের সাথে দেখা করে খাদেমকে কিছু টাকা পয়সা দিয়ে আমি বাসা দিয়ে চলে আসলাম। আর এইদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অনুষ্ঠান শুরু হওয়ার পর ডক্টর শাকিল খানকে নিয়ে অনেক বেদনাদায়ক কথা বলা হলো। সত্যি তিনি দীর্ঘদিন ধরে এই হাসপাতালে ছিল। তার সাথে এই হাসপাতালের সম্পর্ক তৈরি হয়েছিল। আজকের পর থেকে উনি আর এই হাসপাতালে আসবেন না। আসবে হয়তো হঠাৎ, কিন্তু আগের মতো রোজ আসবে না। বিদায় জিনিসটা সবচেয়ে বেদনাদায়ক। হাজারো মায়া এই বিদায় জিনিসটা কাটিয়ে নেয়, তবে মনের মাঝে দুঃখটা থেকে যায়। আজ অল্প কিছু সময় পর থেকে এই হাসপাতাল থেকে বিদায় নেবে ডক্টর শাকিল খান। ভাবতেই সকলের কষ্ট লাগতেছে, কেননা উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। সবার সাথেই খুব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। যাক, অবশেষে সবাই উনাকে বিদায় দিয়ে দিল। উনিও সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাবা মরিয়ম বেগম, যার নামে এই হাসপাতালটি করা হয়েছে। তিনিও ডক্টর শাকিল খানকে বিদায় দিলেন, তবে ডক্টর শাকিল খান সহ হাসপাতালের সকল ডক্টর আর কর্মচারীকে উনার বাসায় নিমন্ত্রণ জানালেন, কেননা কয়েকদিন পরেই উনার একমাত্র ছেলের জন্মদিন। সবাই জানে যে জনাবা মরিয়ম বেগমের ছেলে আছে, কিন্তু কেউ তাকে দেখেনি। জনাবা মরিয়ম বেগমও বিদায় জানিয়ে চলে গেল। আজকে বিদায়ের দিন কারো মন ভালো না, তাই সবাই যার যার বাসায় চলে মনির আর মাসুদ মুন্দাহাকে নামিয়ে দিয়ে ওরা বাসায় চলে গেল। তবে যাওয়ার আগে মাসুদ মুন্দাহার কাছ থেকে ইরার নাম্বারটা নিয়ে গেছে। রাতে মাসুদ ইরাকে ফোন দেয়। ইরা ওয়াশরুমে থাকায় ফোনটা ধরতে পারে না। কয়েকবার ফোন বাজার পর ইরা ওয়াশরুম থেকে বাহির হয়ে ফোনটা রিসিভ করে। ইরা, আসসালামু আলাইকুম, কে বলছেন? ইরার কণ্ঠ শুনে মাসুদের প্রাণটা জড়িয়ে যায়। মাসুদ ইরার সাথে যে কথা বলবে তা আর বলতে পারছে না। মাসুদ কথা বলতে চাচ্ছে, কিন্তু মাসুদের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তাই মাসুদ কথা না বলে কলটা কেটে দেয়। এদিকে ইরা বিরক্ত হয়ে বলে, আরে আজব মানুষ কল দিয়েছে, অথচ কথা না বলে কেটে দিল।
থাকলে যার দরকার সে আবার ফোন দিবেই নি। এই বলে ইরা খেতে চলে গেল। মাসুদ নিজের মাথায় নিজেই চাটি মেরে বলে, আজ প্রথম ইরার সাথে কথা বলার সুযোগ ছিল, তো হারাইলামই। সমাজে কি হয়েছিল মুখ দিয়ে কথাই বলতে পারলাম না। তবে ইরাকে আমার মনে রানী করে ছাড়বই। কালই ইরাকে প্রপোজ করবো ইনশাআল্লাহ। এই বলে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আজ মেঘার মামা মামির কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিল মেঘা ও মেঘার পরিবার। এখন মেঘার মামা অনেকটাই সুস্থ। মেঘারা এখন মেঘার মামার প্রাইভেট বিমানে। অল্প কিছু সময়ের মধ্যে তারা বাংলাদেশে এসে পৌঁছাবে। আমি আজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে চলে গেলাম হাসপাতালে। আর এইদিকে এরা খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে। ওর আজ খুব মন খারাপ। ইরা নাকি ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। ইরাকে নাকি এক বৃদ্ধ রাস্তায় পেয়েছিল। সেই বৃদ্ধ ইরাকে মা বাবার ভালোবাসা দিয়ে ইরাকে বড় করেছে। ইরাকে কোনোদিন কোনো কষ্ট পেতে দেয় নাই। অথচ কয়েক বছর আগে বৃদ্ধটি ইরাকে একা করে চলে যায়। সেদিন ইরা অনেক কেঁদেছিল। সেদিন ইরার মনে হচ্ছিল কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। ইরা দিন দিন ভেঙে পড়ছিল। কিন্তু বৃদ্ধটি মরার আগে ইরাকে বলে গেছিল, আমাকে কথা দিয়ে হাজারো বিরূপ পরিস্থিতিতে তুই ভেঙে পড়বি না। তাই বৃদ্ধটির কথা রাখতে ইরা নার্সের চাকরি নেয়, যাতে সারাদিন কাজের মধ্যে থাকলে ইরার যেন মন খারাপ না হয়, ইরা যেন সবকিছু ভুলে থাকতে পারে। কিন্তু আজ ভীষণ ওই বৃদ্ধর কথা মনে পড়ছে। তাই ফজরের নামাজ পড়ে ওই বৃদ্ধর জন্য আল্লাহর কাছে দোয়া করছে। ইরা বৃদ্ধটিকে দাদু বলে ডাকত। দীর্ঘ 2.5 ঘন্টা পর মেঘারা বাংলাদেশে পৌঁছাল। সেখান থেকে সোজা বাসায় চলে আসে। অনেক জার্নি করায় সবাই ক্লান্ত, তাই তারা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ছে। এইদিকে মাসুদ ইরাকে প্রপোজ করার সমস্ত প্রস্তুতি নিয়ে আসে। মাসুদকে হেল্প করবে মনিরার মুন্তাহা। ইরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এইদিকে আমি বসে বসে ভাবতেছি, মেঘাকে যদি আমার মনের কথা বলে দিই তাহলে মেঘা কি আমাকে মেনে নেবে? আমি তো মেঘাকে ছাড়া থাকতে পারতেছি না। আর মেঘা কি আমার মতো ওয়ার্ড বয়ের সাথে প্রেম করবে? ও তো আমার আসল পরিচয় জানে না। যদি আমাকে এই পরিচয় গ্রহণ করে তাহলে ওকে আমি সারা জীবন রানী বানিয়ে রাখবো। আর যদি না করে তাহলে ওর থেকে সারা জীবনের জন্য দূরে চলে যাব। আজ বিকালেই মেঘাকে ডেকে আমার মনের কথা ওকে বলবো। বাকিটা কি হবে আল্লাহ ভরসা। এদেশে ইরা হাসপাতালে পৌঁছার সাথে সাথে মাসুদ ইরাকে প্রপোজ করে। কিন্তু ইরা আসার সাথে সাথে মাসুদ ইরাকে প্রপোজ করে, কিন্তু ইরা মাসুদকে না করে দেয়। এতে মাসুদ অনেক কষ্ট পায়। মুন্তাহা ও মনির ইরাকে অনেক বুঝায়। এক পর্যায়ে মুন্তাহা ইরাকে জিজ্ঞেস করে, কেন তুমি মাসুদকে গ্রহণ করতে পারবে না? ইরা উত্তর দেয়, ইরা, আমি আমার জন্ম পরিচয় জানি না। আমার কাছ থেকে সব আপনজন হারিয়ে যায়, তাই আমি চাই না আর কেউ আমার জীবন থেকে হারিয়ে যাক। আমার আপন মানুষ হারিয়ে গেলে খুব কষ্ট হয়। মাসুদ, ইরা, সব মানুষ চিরদিনই থাকে না। সব মানুষকে একদিন না একদিন চলে যেতে হবে, এটাই আল্লাহ বিধান। মানছি আমি আপন মানুষ চলে গেলে সবারই কষ্ট হয়, কিন্তু যতদিন একসাথে থাকবো ততদিন বিন্দু মাত্র কষ্ট কেউ তোমাকে স্পর্শ করতে দিব না। দিবে কি আমায় তোমার সমস্ত সুখ দুঃখের ভাগিদার হবার সুযোগ? কথা দিচ্ছি সারা জীবন এই বুকে আগলে রাখবো, কখনো ছেড়ে যাবো না, আর যেতে দেবো না। আই লাভ ইউ ইরা, আই রিয়েলি লাভ ইউ। ইরাও ভেবে দেখলো তার একাকিত্বের জীবনে একজন সঙ্গী দরকার। আর মাসুদ ছেলে হিসেবে খারাপ না, তাই ইরাও মাসুদকে গ্রহণ করে নিল। শুরু হয়ে গেল তাদের প্রেম কাহিনী। এইদিকে মেঘা বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছে। আর মেঘার বাবা মা তাদের ত্যাগ করছে। আমি ভাবতেছি মেঘা আজ সকালে বাংলাদেশে আসছে। এতক্ষণ রেস্ট নিয়ে নিশ্চয়ই বিকেলে ফিরেছে। যাই মেঘাকে পার্কে ডেকে ওকে আমার মনের কথা বলে দেই। যেই ভাবা সেই কাজ। আমি মেঘাকে ফোন দিলাম। মেঘা বসে বসে রেস্ট নিচ্ছে, অমনি তার ফোন বেজে উঠছে। মেঘা ফোনের দিকে তাকিয়ে দেখে ইসরাফিল সাহেব ফোন দিয়েছে। মেঘা আমার নাম্বার ইসরাফিল সাহেব দিয়ে সেভ করছে, তাই সে দেরি না করেই সাথে সাথে ফোনটা রিসিভ করে। মেঘা, আসসালামু আলাইকুম, কেমন আছেন ইসরাফিল সাহেব? আমি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? বাংলাদেশে আসছেন অথচ আমাকে জানালেনই না, একটু ইমোশনাল হয়ে। মেঘা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর বললেন না অনেক ক্লান্ত ছিলাম, তাই আর ফোন করার কথা মনে নাই। আমি আচ্ছা ঠিক আছে,
আজ বিকেলে এই পার্কে দেখা করেন, আপনার সাথে দরকারি কথা আছে। তবে আসার সময় শাড়ি পরে আইসেন, এখন রেখি ভাই। মেঘা, আর কি জন্য আসবো বলেন? আমি আগে আসেন, তারপর বলবো ভাই। এই বলে আমি কল কেটে দিলাম। মেঘাও আমার কথা মতো রেডি হতে চলে গেল, কারণ এখন বিকেল। আমি খুব সুন্দর করে পরিপাটি হয়েছি, তবে সব কম দামি পোশাক পরে। যদি বেশি দামি পোশাক পরি তাহলে মেঘা হাজারো প্রশ্ন করবে। এক পর্যায়ে আমি ধরা পড়ে যেতে পারি। কিন্তু আমি চাই মেঘা আমার আসল পরিচয় না জেনে ভালোবাসুক। তাই আমি কিছু গোলাপ কিনে পোশাকের ভিতরে রাখলাম, যাতে বাইরে থেকে বোঝা না যায়। বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। মেঘাও রেডি হয়ে বেরিয়ে পড়লো পার্কে। আমি মেঘার আগে পার্কে এসে পৌঁছে গেছি। কিছু সময় পর মেঘা আসলো। মেঘাকে দেখে আমি ফিদা হয়ে গেছি। কি বলবো ভাই, এমনিতেই মেঘা এর মুন্তাহার চেয়ে বেশি সুন্দরী। তার মধ্যে আজ কালো শাড়ি পরে আসছে, আর শাড়ির সাথে সবকিছু ম্যাচিং করা। এক কথায় অপূর্ব। মনে হয় ভুল করে জান্নাত থেকে হুড়পড়ি দুনিয়ায় এসে পড়ছে। শুনেছি হুড়পড়ি নাকি সবচেয়ে বেশি সুন্দরী। মেঘাকে তাদের মতোই লাগতেছে। আমি তো এক ঘরে চলে গেছি। মেঘা আমার কাছে এসে দেখি আমি ওকে ঘোর লাগানো দৃষ্টিতে দেখতেছি। এতে মেঘা খানিকটা লজ্জা পায়। আমার ঘোর কাটানোর জন্য মেঘা আমার কানের কাছে তুড়ি বাজায়। হঠাৎ শব্দে আমার ঘোর কেটে যায়। দেখি মেঘা আমার কানের কাছে হাতে তুড়ি বাজাচ্ছে। মেঘার তুড়ি বাজানে আমি হতভম্ব হয়ে গেছি। আমি হতভম্ব হয়ে বললাম, আরে মেঘা ম্যাম, আপনি আসছেন? আসেন, বসেন। মেঘা, আমি আসছি বলেন, কি জন্য আসতে বলেছেন? আমি আর দেরি না করে বুকে এক পোয়া সাহস নিয়ে সরাসরি হাঁটু গেড়ে মেঘার সামনে বসে পড়লাম আর বলতে শুরু করলাম, আমি মেঘা ম্যাম, আমি আপনার প্রেমে পড়ে গেছি। আপনাকে ছাড়া আমি কোন কিছু ভাবতে পারি না। আমি জীবনে কোনোদিন কাউকে প্রপোজ করি নাই, তাই কিভাবে প্রপোজ করতে হয় আমি জানি না। বন্ধুদের কাছে শুনেছি গোলাপ ফুল নিয়ে নাকি হাঁটু গেড়ে বলতে হয় আই লাভ ইউ। আমিও সেইভাবেই প্রপোজ করতেছি, আই লাভ ইউ মেঘা ম্যাম, আই লাভ ইউ। দিবেন কি আমায় সুযোগ আপনাকে সারা জীবন ভালোবাসার? কথা দিচ্ছি সারা জীবন আগলে রাখবো বুকের ভেতর আমার। আমার প্রপোজে মেঘা খুশি, কারণ মেঘাও আমাকে ভালোবাসে। কিন্তু মেঘা আমার সাথে মজা করার জন্য বলে। মেঘা, ইসরাফিল সাহেব সামান্য একজন ওয়ার্ড বয় হয়ে আসছেন, ডাক্তারের সাথে প্রেম করবার মতলব কি আপনার? আমি কখনো এই কথা কখনো আশা করি নাই। এক বুক কষ্ট নিয়ে চলে আসতে নিচ্ছি, তখনই মেঘা আমাকে এক টান দিয়ে বুকের সাথে মিশিয়ে দিল আর বলল, মেঘা কই যাচ্ছ ইসরাফিল? আমিও তোমাকে ভালোবাসছি শুরু থেকে। আমি একটু তোমার মর সাথে মজা করছিলাম। আই লাভ ইউ টু ইসরাফিল। তুমি মজা করছিলে, তাতে আমি খুবই কষ্ট পাইছি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সারা জীবনের জন্য তোমার কাছ থেকে দূরে চলে যাব। এমন মজা আর কোনদিন বইল না। খুব কষ্ট হয় আমার। মেঘা, ইসরাফিল, আমি দুঃখিত। আর এমন মজা করব না। কখনো তোমাকে ছেড়ে যাব না। সারা জীবন ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখবো। কথা দাও তুমিও কখনো ছেড়ে যাবে না। আমি কথা দিলাম কখনো তোমাকে ছেড়ে যাব না, সারা জীবন বুকের বাহুডোরে এইভাবে বলে মেঘাকে জড়িয়ে ধরলাম, আগলে রাখবো। ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরলে এক কি যে শান্তি লেগে তা বলে বোঝাতে পারবো না। এইভাবেই কাহিনী। আজ অনেক দিন হয়ে গেছে মেঘার মামার অপারেশন করা হয়েছে। এখন মেঘার মামা সম্পূর্ণ সুস্থ। মেঘার মামা জানতে পারছে যে তার যে অপারেশন করছে সেই ডাক্তার বাংলাদেশে থাকে। মেঘার মামা সেই ডাক্তারের সাথে দেখা করার জন্য বাংলাদেশে যাবে। বাংলাদেশে তার বোনের জামাই অর্থাৎ মেঘার মা বাবা থাকে। বাংলাদেশে গেলে বোনের বাড়ি যাওয়া হবে, আবার ডাক্তারের সাথে দেখা হবে। অনেকদিন হলো বোনের বাড়ি যায় না। এইবার এক কাজে দুই কাজ হবে। তাই সে বোনকে জানিয়ে বেরিয়ে পড়ে নিজের প্রাইভেট বিমান নিয়ে। সাথে মেঘার মামি আর কয়েকজন দেহরক্ষী। আজ মেঘা সকাল থেকে মেঘা আমার ফোন তুলছে না। আজ আমার মনটা ভীষণ খারাপ। মেঘার সাথে এখন একটু কথা না বলে থাকতেই পারি না। সারাদিন হাসপাতালে চোখে চোখে রাখি, আর রাতে বাসায় আসার পরে ফোনে কথা বলি। সকালে নামাজ পড়ার কিছুক্ষণ পরই ফোনে কথা বলি। কিন্তু আজ মেঘার মামা আসবে, তাই তার জন্য বিশাল খাবারের আয়োজন করা হয়েছে। সারাদিনের জন্য ব্যস্ত। শুধু একটা মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছে যে আজ তার মামা আসবে, তাই সারাদিন সে ব্যস্ত থাকবে। কিন্তু আমার তো ওর সাথে কথা না বললে ভালোই লাগে না। তাই আজ আমার মনটা ভীষণ খারাপ। মাছুরিরা, মনির মুন্দাহার প্রেম ভালোই চলছে।
তারা একে অপরকে ভীষণ ভালোবাসে, কেউ কারোর সাথে কথা না বলে থাকতে পারে না। মাসুদ ইরার একাকিত্ব দূর করার জন্য ইরাকে আমেরিকা নিয়ে যেতে চায় মাসুদের মা বাবার কাছে, কিন্তু ইরা যাবে না। না যাওয়ার অন্যতম কারণ জনাবা মরিয়ম বেগমের ছেলের জন্মদিন। জন্মদিনের জন্য সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে, তাই ইরা কয়েকদিন পর যাইতে রাজি হয়েছে। ইরা বুঝছে তার এখানে থাকার চেয়ে মাসুদের বাসায় থাকলে মাসুদের মা বাবার সাথে থাকতে পারবে, ফলে তার আর একাকিত্ব থাকতে হবে না। মাসুদ ইরার কথা তার মা বাবাকে জানিয়ে দিচ্ছে। মাসুদের মা বাবা মাসুদের পছন্দকে সবসময় সাপোর্ট করে, তারা অত্যন্ত ভালো মানুষ, তাদেরও ইরাকে খুব পছন্দ হয়েছে। দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করে বাংলাদেশে পৌঁছালো মেঘার মামা মামিরা। সেখান থেকে সোজা মেঘাদের বাসায় চলে আসে। বাসায় আসার পরে মেঘাদের সাথে দেখা সাক্ষাৎ করছে। মেঘারা তাদের সর্বোচ্চ আপ্যায়ন করছে, আপ্যায়নের কোনো ত্রুটি রেখে নাই। মেঘার মামা মামিরা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে, তবে রেস্ট নেওয়ার সময় মাছুদকে ফোন দিচ্ছে, কারণ ডাক্তারের নাম্বার মাছুদের কাছে। মাছুম মেঘার মামাকে মরিয়ম প্রাইভেট হাসপাতালে আসতে বলে। মেঘার মামা রেস্ট নিয়ে মেঘাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল, কারণ মেঘা মরিয়ম প্রাইভেট হাসপাতালের ডক্টর। হাসপাতালে যাওয়ার পর মেঘা যায় ম্যানেজারের সাথে কথা বলতে, আর মেঘার মামা মাছুদকে জানায় যে হাসপাতালে পৌঁছে গেছে। মাছুদ তাদের দেখাশোনার জন্য ইরাকে পাঠায়, কিন্তু ইরা আসার পর মেঘার মামা মামি খুব অবাক হয়ে যায়। ইরাকে দেখলে তাদের কত বছরের আপন মনে হয়, এক প্রকার আত্মার টান অনুভূত হয়। এক পর্যায়ে মেঘার মামা ইরাকে চিনে ফেলে এটাই তাদের হারিয়ে যাওয়ার সন্তান। চিনার কারণ হলো ইরার কপালের এক সাইডে পরপর 3টি তিলের কপালের সাইড হালকা একটু কাটা। ছোটবেলায় ইরা খেলতে নিয়ে পড়ে গিয়ে কপালের সাইডে কিছুটা কেটে ফেলছিল। এতে মেঘার মামা অনেক রেগে যায়, বাসার সবাইকে ইচ্ছা মতো বকে। একমাত্র কলিজার টুকরো মেয়ে তার, আর সে মেয়ে পড়ে গিয়ে ব্যথা পাইছে, শুধু ব্যথা না কিছুটা অংশ কেটে ফেলছে। ইরার জন্য ইরার বাবা 24 ঘন্টায় ইরার দেখাশোনা করার লোক রাখত, কিন্তু লোক রাখার পরও হঠাৎ ইরা পড়ে যায়, যার ফলে ইরার কিছুটা কেটে যায়। সেই দিন ইরার বাবা সকল লোকদের অনেক বকছিল, সাথে সাথে লোক চেঞ্জ করে নতুন লোক এনেছিল। তাহলে ভাবেন ইরার বাবা ইরাকে কতটা ভালোবাসত। আর ইরার বাবা বুদ্ধি করে ইরা হাতে একটা চিহ্ন এঁকে দিয়েছিল, যা ইরার হাতে এখানে আছে। মেঘার মামা তো বোন ইরাকে খুঁজে পেয়ে সাথে সাথে বুকে জড়িয়ে নেয়। কত বছর পর মেঘার মামা মামির শূন্য বুকটা আজ পরিপূর্ণ হলো। ইরাও মা বাবাকে পেয়ে খুশিতে কেঁদে দেয়। এই কান্নার কষ্টের নয়, বরং সুখের। মেঘার মামা ইরাকে জিজ্ঞেস করে, ইরার বাবা, এতদিন তুই কোথায় ছিলি মা? তরে সারা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজছি, তবু তরে খুঁজে পাই নাই। এতদিন তুই কোথায়, কার কাছে ছিলি? ইরা, আমি এতদিন এক বৃদ্ধর কাছে ছিলাম। শুনেছি আমি নাকি ছোটবেলায় রাস্তার পাশে পড়ে কান্নাকাটি করছিলাম। তখন রাস্তা দিয়ে ওই বৃদ্ধটি আমাকে দেখতে পায়। আশেপাশে কাউকে না পেয়ে উনি আমাকে ওনার সাথে নিয়ে যায়। নিয়ে যাওয়ার কয়েকদিন পরেই উনি আমাকে নিয়ে ব্যাংকক চলে যায়। সেখানেই আমাকে লেখাপড়া করায়। সেখানেই আমি বড় হই। কয়েক বছর আগে আমরা বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে আসার কয়েক বছর পর বৃদ্ধটি মারা যায়। তারপর আমি প্রচুর ভেঙে পড়ি, একাকী হয়ে পড়ি। একাকী জীবন থেকে বেরিয়ে আসার জন্য কয়েক মাস আগে এই হাসপাতালে নার্সের চাকরি নিই। এই বলে ইরা কেঁদে দেয়। ইরার বাবা, কাঁদিস না মা, তোর চোখের পানি আমার সহ্য হয় না। তুই অনেক কষ্ট পাইছিস, তোকে আর কষ্ট পেতে দিব না ইনশাআল্লাহ। তোকে আজ আমার সাথে নিয়ে যাব, আর তোকে হারিয়ে অনেক কষ্ট পেতে চাই না। এই বলে ইরাকে আবার বুকে টেনে নেয় ইরার মা বাবা। এইদিকে মেঘা ও মাসুদ ফিরে এসে দুজনেই অবাক। তারা দেখে ইরাকে মেঘার মামি বুকে জড়িয়ে কান্না করতেছে। অবাক হয়ে মেঘা ওর মামা মামিকে জিজ্ঞেস করে, মেঘা, তোমরা ইরাকে জড়িয়ে কান্না করতেছো কেন? ইরার বাবা, আরে মেঘা, ইরা তোর সেই হারিয়ে যাওয়া মামাতো বোন। আমরা তাকে খুঁজে পেয়েছি। মেঘার খুশিতে চোখে পানি চলে আসে। সেও ইরাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কত বছর পর তার হারিয়ে যাওয়া মামাতো বোনকে পেয়েছে, এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? মেঘার মামা মানে ইরার বাবা আজ আর ডাক্তার না দেখিয়ে কাল দেখাবে বলে চলে আসে সবাইকে নিয়ে। মানে ইরা, মেঘা, মেঘার মামি আর দেহরক্ষীদের। এইদিকে মাছুদ খুব খুশি।
অবশেষে তার ইরা তার মা বাবাকে ফিরে পেল। এখন মেঘার মামা মাছুদের হবু শ্বশুর, আর মাছুদ জানি ওর শ্বশুরের কি অপারেশন করাইছে। তাই কালই যেতে তার শ্বশুর ডাক্তার দেখাইতে পারে তার সমস্ত ব্যবস্থা মাছুদ কর ফেলে। বলতে পারেন এটা মাছুদের জামাতা হিসেবে এক প্রকার কর্তব্য। কিন্তু কালই যে সকলের জন্য বড় ধরনের সারপ্রাইজ অপেক্ষা তা কারো জানা ছিল না। মাছুদ আজই আমাকে ফোন করে মরিয়ম প্রাইভেট হাসপাতালে আসতে বলেছে। ওরা তো আর জানে না যে আমি ওই হাসপাতালে চাকরি করি। আমিও মাছুদের কথা মতো ওই হাসপাতালে যাওয়ার জন্য রাজি হইলাম। এইদিকে ইরাকে নিয়ে মেঘাদের বাসায় চলে আসে মেঘার মামা মানে ইরার বাবা। মেঘার আম্মু ইরার কথা জিজ্ঞেস করলে যখন বলে যে ইরাই তাদের হারিয়ে যাওয়ার সন্তান, তখনই মেঘার আম্মু ইরাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ইরা ছিল সকলের চোখের মণি। সে আজ কত বছর ধরে নিখোঁজ ছিল, তাই তাকে পেয়ে সকলের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ছে। ইরার জন্য মেঘার আম্মু নানা রকম খাওয়ার আয়োজন করতে যায়, সাথে ইরার আম্মু। এইদিকে মেঘা, ইরার আব্বু মেঘার গল্প আর আড্ডা দিতে থাকে। দীর্ঘ 4 ঘন্টা পর মেঘার আম্মু আর ইরার আম্মু রান্না করে বের হয়ে সকলে খাবার টেবিলে যাইতে বলতেছে। সবাই আড্ডা বাদ দিয়ে খাবার টেবিলে যায়। খাবার টেবিলে গিয়ে তো ইরা অবাক। আর ইরার জন্য অনেক পদ রান্না করা হয়েছে। সারা টেবিল বিভিন্ন পদের খাবার দ্বারা ভর্তি। ইরাকে সবাই মিলে খাওয়াইয়া দিল। এতে ইরার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে শুরু করলো। সে যদি হারিয়ে না যেত তাহলে প্রতিদিন দেখে সবাই মিলে এইভাবে খাওয়াইয়া দিত, এটা ভাবতে ইরার চোখে পানি চলে আসে। তবে যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল ঘুমাতে। ইরা আজ মেঘার সাথে ঘুমাবে তাই সে মেঘার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আমি খুব সুন্দর পরিপাটি করে নামি দামি পোশাক পরে, যেগুলো সাধারণত আমি পরতাম। খুব দামি পোশাকটা পরলে আমাকে দারুণ মানে বন্ধুরা বলতো। সেই ড্রেস পরলাম, সাথে ম্যাচিং করা ঘড়ি, ব্লেজার, শু পরে চলে আসলাম হাসপাতালে। এইদিকে অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছে ইরা, মেঘা, ইরার বাবা মা, মনির, মুনতাহা আর মাছুদ। এইদিকে মেঘার মন ছটফট করছে ইসরাফিলের জন্য। অবশেষে আমি হাসপাতালে পৌঁছে গেলাম। আমাকে দেখে মাছুদ এগিয়ে এলো। মেঘা আমাকে দেখে আবারও ক্রাশ খেলো। কিন্তু যখন মাছুদ ইরার বাবাকে বলল ইনি সেই টপ ডাক্তার যে আপনার অপারেশন করেছে, কথাটা শুনে মেঘা, ইরা, মুনতাহা 460 ভোল্টের একটা শক খাইলো। মেঘা আমাকে সরাসরি জিজ্ঞেস করলো, মেঘা ইসরাফিল, তুমি টপ ডাক্তার? তুমি না আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়? সত্যি করে বলো তুমি কে? আর যদি টপ ডাক্তারই হয়ে থাকো তাহলে ওয়ার্ড বয় হলে কেন? মেঘার সাথে সবাই বলতে বলল, কি কারণে টপ ডাক্তার হয়ে ওয়ার্ড বয় হলেন? আমি বলতেছি, সবাই শুনেন। অতীত, আমার বাবা ছিলেন নামকরা একজন ডাক্তার। তার নাম ডক্টর মুজিদ তালুকদার। তিনি বড় ডাক্তার হওয়ায় তার কাছে দেশ বিদেশ হতে লোকজন আসত। কিন্তু তিনি দিন দিন লোভী হয়ে উঠতেছিল। তিনি কখনো টাকা ছাড়া রোগী দেখতেন না। এটা আমার আম্মু মরিয়ম বেগম পছন্দ করতো না। তিনি সবসময় আব্বুকে বিনামূল্যে গরিবদের চিকিৎসা দিতে বলতো, কিন্তু আব্বু ছিল না চলবান্দা। সে কখনো বিনামূল্যে রোগী দেখত না। সে তার সিদ্ধান্তে অটুট থাকতো। এই নিয়ে মাঝে মাঝে আব্বু আম্মুর মধ্যে ঝগড়া হতো। এক পর্যায়ে আমাকে নিয়ে আব্বুর কাছ থেকে চলে আসে। আমাকে টপ ডাক্তার বানায়। আম্মু আমাকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে বলে সামর্থ্যহীনদের। আমিও আম্মুর কথা মতো বাংলাদেশে মরিয়ম প্রাইভেট হাসপাতাল তৈরি করি, যাতে এই হাসপাতালে সবাই বিনামূল্যে চিকিৎসা সেবা পায় সামর্থ্যহীনরা। আমি টপ ডাক্তার হওয়ায় বিভিন্ন ক্রিটিক্যাল অপারেশন করতে বিভিন্ন দেশে যেতে হয়, যার কারণে আমি এই হাসপাতালের ম্যানেজারকে হাসপাতালের দায়িত্ব দিই আম্মুর মাধ্যমে। আমাকে হাসপাতালের কেউ কোনোদিন দেখেনি। আমি এই হাসপাতালে গোপনে একজন ওয়ার্ড বয় নিযুক্ত করছিলাম। সে আমাকে ইনফরমেশন দিত। সে আমাকে মাঝে মাঝে ইনফরমেশন দিত ম্যানেজার নাকি অনেক দুর্নীতি করে, আরো অনেক অবৈধ কাজ করে। কিন্তু আমি এগুলোর গুরুত্ব দিতাম না, কারণ ম্যানেজার আম্মুর খুব বিশ্বস্ত ছিল। এক পর্যায়ে আমি হাসপাতালে যোগ দিই ওয়ার্ড বয় হিসেবে। কিভাবে যোগ দিলাম আপনারা প্রথম পর্বেই জানতে পারছেন। তারপর ওয়ার্ড বয় হয়ে এই হাসপাতালে চাকরি করি, আর ম্যানেজার অনেক অবৈধ কাজ আমি নষ্ট করি। অতীত শেষ। বর্তমানে আমি আসার সময় পুলিশ সাথে করে নিয়ে আসি। পুলিশ চারদিক থেকে হাসপাতাল ঘেরাও করে রেখেছে। আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। আমার কাছে বিশ্বাসঘাতকের কোনো স্থান নেই।
ম্যানেজার আমাদের বিশ্বাসঘাতকতা করছে, তাই তাকে শাস্তি পেতেই হবে। পুলিশ সাহেব, আপনারা ম্যানেজারকে নিয়ে যান। পুলিশ ম্যানেজারকে নিয়ে গেল। আমি ইরার বাবাকে দেখি কাল সবাইকে আমার বাসায় দাওয়াত দিলাম, কারণ কাল আমার জন্মদিন। সবাইকে দাওয়াত দিয়ে হাসপাতালে কিছুক্ষণ কাটিয়ে চলে গেলাম বাড়িতে। কাল আমার জন্মদিন, তাই ডেকোরেশনের ব্যবস্থা করতে হবে। তবে ডেকোরেশন তো ফোন করলেই চলে যাবে। আমি যাচ্ছি অন্য কাজে। কাজটা হলো আমার ক্লাস মেঘার জন্য একটা হীরার নেকলেস আর একটা ডায়মন্ডের রিং অর্ডার করতে যাচ্ছি। কালই মেঘাকে সবার সামনে প্রপোজ করে নিজের করে নিব সারা জীবনের জন্য। এদিকে মেঘা বাসায় গিয়ে ভাবে ইসরাফিল এত বড় ডাক্তার জানে ছিল না। তাই তো বলি, সেদিন হাসপাতালের ডাক্তারকে অমন চেনা চেনা লাগলো কেন? যা করি আমার এখন ভালোই হলো, এখন ইসরাফিলকে মেনে নিতে আমার ফ্যামিলি কোন আপত্তি করবে না। মেঘা এইসব ভাবছে, তখন ইরা মেঘার রুমে চলে আসে আর মেঘাকে প্রশ্ন করে, ইরে মেঘা আপু, কি নিয়ে এত ভাবতেছ? মেঘা ভাবতেছি ইসরাফিল সাহেব কত বড় মাপের মানুষ, তাই না ইরা? ইরা হুম, আমিও দেখছি উনি গরিবদের অনেক উপকার করে, আমিও দেখছি তাকে করতে। তবে ওনাকে নিয়ে এত ভাবার কারণ কি জানতে পারি? মেঘাই মানে আমি আর ইসরাফিল একে অপরকে ভালোবাসি। ভাবতেছি ইসরাফিলের কথা বাসায় জানাবো। ইরাও এত ভালো কথা, তবে আপু আমিও না তোমার ইসরাফিলের বন্ধু মাছুল আছে না, তাকে আমি ভালোবাসি। তুমি প্লিজ আব্বু আম্মুকে ম্যানেজ করে দেও। মেঘাও তলে তলে এত দূর? চিন্তা করিস না ইরা, তুই ভারী সকলের চোখের মনি। তুই চাইলে মামা তোকে পুরো আমেরিকা তরনামে করে দিতে পারে, আর সেখানে একটা ছেলেকে চাইছিস সেটা এনে দেবে না, তা কি হয়? মাছ উত্তরই হবে, চিন্তা করিস না। ইরা থ্যাংক ইউ আপু। এই বলে ইরা মেঘাকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে, আজ আমার জন্মদিন। রাতেই আমার সব বন্ধুরা আমাকে উইশ করছে। আজ সারা বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। পার্টির জন্য সর্বোচ্চ ব্যবস্থা করা হয়। এখানে ধনী গরিব সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। একটু পরেই সবাই চলে আসবে। মাছুদ আর মনির রাতেই আমাদের বাসায় চলে আসে। ওদের পরিবারের সকলকে আজকে আসতে বলছি। ওনারা সকলেই আসতেছে। রাতে আড্ডা দেওয়ার সময় মনির ও মাছুদ ওরা যেমন দাহাও ইরাকে ভালোবাসে তা আমাকে বলছে। আমিও মেঘার কথা ওদের বলছি, আর ওদেরকে আমার মতো হীরার নেকলেস আর ডায়মন্ডের রিং কিনে আনতে বলছি। কারণ আজ আমরা তিনজন সবার সামনে মুন্তাহা, ইরা ও মেঘাকে প্রপোজ করব। আমরা তিনজন ওয়াদা করেছিলাম বিয়ে করলে একসাথে করব। আজ সত্যি তা পূরণ হবে ইনশাআল্লাহ। জন্মদিনের অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। অনুষ্ঠানে সকল আমন্ত্রণিত অতিথি হাজির। সকলেই তাদের বাসায় তাদের ভালোবাসার কথা মানে মুন্তাহা মুন্তাহাদের, মেঘা মেঘাদের, ইরা ইরাদের। অবশ্য মেঘাই বলছে, মাছুদ মনির ও আমি বাসায় জানাইছি। সকলেই মেনে নিচ্ছে আমাদের। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে আমাদের প্ল্যান মতো তিনজনই ইরা, মেঘা, মুন্তাহাকে প্রপোজ করলাম সবার সামনে। তারপর এদিকে কাজীকে আসতে বললাম। জন্মদিনের অনুষ্ঠান শেষে বিয়ের অনুষ্ঠান শুরু হবে। জন্মদিনের অনুষ্ঠান শেষে কাজী ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে পড়িয়ে চলে গেল। আমরা তিন বন্ধু এখন ছাদে। তিন বন্ধু বিভিন্ন রকম আড্ডা দিয়ে রাত 11টার দিকে যার যার মতো বাসর ঘরে চলে গেলাম। যাওয়ার পর ইরা, মেঘা ও মুন্তাহা এসে আমাদের সালাম করলো। আপনারা আবার ভাইবেন না এক রুমেই তিনজন বাসর করছি, তা কিন্তু না। তিনজনের জন্য আলাদা 3 রুমে বাসর ঘর সাজানো হয়েছে। আমি মেঘাকে তুলে বললাম, তোমার স্থান পায় না আমার বুকে। আজ আমরা তিন বন্ধু ওয়াদা করছি তিনজনে 11টা করে বাংলাদেশের T20 খেলোয়াড়, ওয়ানডে খেলোয়াড় আর টেস্ট খেলোয়াড় বানাবো। চলো তার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নিই। তারপর 2 রাকাত নফল নামাজ পড়ে মেঘাকে নিয়ে কাটে শোয়ালাম। তারপর আস্তে আস্তে শুরু করলাম 11 জন খেলোয়াড় আনার মিশন। 5 বছর পর আজ আমি 3 জন সন্তানের বাবা। আজ আহাদ, আপনাদের মনে আছে সেই পিচ্চি আহাদের কথা? ডাক্তারি পাশ করে বড় একজন ডাক্তার হয়েছে। আজ আহাদকে আমার হাসপাতালের দায়িত্ব দিলাম। আমি আহাদকে ডাক্তারি পড়িয়েছি। এখন সে একজন বড় ডাক্তার। আমি আহাদকে দায়িত্ব দিয়ে বাসায় চলে আসি। বাসায় আসার পর আমার 3 সন্তান আমাকে পাপ্পা বলে ঘিরে ধরে। আমি ওদের জন্য চকলেট নিয়ে আসি। ওদের চকলেট দিয়ে ওদের দাদি মানে আমার আম্মুর কাছে পাঠিয়ে দিছি। ওরা আমার আম্মুর কাছেই থাকে। রাতে মেঘা রুমে আসার সাথে সাথেই মেঘাকে কোলে নিয়ে খাটে ফেলে দেই। তারপর শুরু করে দেই বাকি 8 জন খেলোয়াড় আনার মিশন। 3 জন আনতে 5 বছর লাগছে, বাকি 8 জন আনতে কয় বছর লাগবে সবাই আমাকে জানাবেন।
বিশেষ দ্রষ্টব্য, কেউ বাইরে কমেন্ট করবেন না। ভালো লাগলে কমেন্ট করবেন, না লাগলে করার দরকার নেই। তবে যেই ভবিষ্যতে ডক্টর হবেন সবাই চেষ্টা করবেন গরিবদের বিনামূল্যে চিকিৎসা করতে। আরে ভাই, ওনারা গরিব, ওনাদের খাবারই ভালোভাবে জুটে না। তার মধ্যে ওনারা যদি অসুখ হলে বিনামূল্যে চিকিৎসা সেবা না পায় তাহলে ওনারা কোন দিকে যাবে? ওনারা বিনা চিকিৎসায় মারা যাবে। একটিবার ওনাদের জায়গায় নিজেকে একবার ভেবে দেখেন, যদি আপনি ওনাদের মতো হতেন তখন আপনি কেমন করতেন? সবাই বিনামূল্যে গরিবদের চিকিৎসা দিতে চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সমাপ্ত।